ও দেখছিলাম ইউজ স্টেটের ভেতর এখন পর্যন্ত শুধু ভ্যালু রেখে রেখে করেছি। বড় বড় স্ট্রাকচার রাখলে সেগুলোকে ডিস্ট্রাকচারিং দিয়ে কি করে মানে মিউটেবল নয় ইমিউটেবল অবজেক্ট বানিয়ে কিভাবে করতে হয়, এই অবজেক্টটাকে ডিকেস করে ডপারেটর দিয়ে তারপরে ছড়িয়ে দিয়ে তারপরে একটা প্রপার্টি চেঞ্জ করতে হয়, এগুলো একটু দেখছিলাম, ভিডিও দেখছিলাম বসে বসে। ইউজ স্টেটের ভেতর যদি বড় বড় অবজেক্ট রাখতে হয়, ক্লাস বা অবজেক্ট, ইউজ স্টেটের মধ্যে বড় বড় অবজেক্ট হ্যাঁ খুব কমপ্লেক্স আর নেস্টেড রাখতে বারণ করছে, বললো তাহলে ম্যানেজ করতে তোমারই অসুবিধা হবে। ইউজ স্টেট তো একটা পার্ট, ইউজ স্টেট বাদে তো আরও অনেক কিছু আছে। অত জানি না, ওই টুকটাক ভিডিও গুলো মানে বলছি আমি পড়ি না তা না, পড়ি অনেক কিছুই। সেটা ঠিক আছে, কিন্তু বেসিক্যালি যত বেশি ইনফরমেশান গ্যাদার করবেন তত বেশি কনফিউজড হয়ে যাবেন। আচ্ছা বুঝতে পারছি এর নিজস্ব হেল্প কম, বড্ড বেশি লাইব্রেরি এর ওপর চাপাতে হয়, অনেক লাইব্রেরি জানতে হবে, সেটাও একটা ঝামেলা। অ্যাকচুয়ালি এটা প্রথমে মনে হবে যেন এটা একটা কমপ্লেক্স ব্যাপার, কমপ্লিকেশনের ব্যাপার, কিন্তু আসলে এইটাই এখনকার ডেটে সবথেকে বেস্ট ওয়ে। কারণ এই যে আপনি যে জিনিসটা করছেন, মানে আগে হয়তো আমরা যে সফটওয়্যারে কাজ করতাম তাতে কী হতো, সমস্ত কিছু ইন্টারনালি যা থাকতো তাতেই কাজ মিটে যেত, আমরা থার্ড পার্টি সফটওয়্যারের হেল্প নিতাম না বা থার্ড পার্টি প্যাকেজের হেল্প নিতাম না। কিন্তু আচ্ছা একটা জিনিস জাস্ট শেষ করে, যে প্লেরাইট লেখা, প্লেরাইট টেস্ট কি জিনিস, টেস্টিং বলে আমাদের এখানে মাঝে খুব লোক নিচ্ছিল। প্লেরাইট হচ্ছে একটা টেস্টিং ফ্রেমওয়ার্ক। আচ্ছা, সবাইকে জিজ্ঞেস করছে প্লেরাইট জানো কিনা। হ্যাঁ, প্লেরাইট হচ্ছে টেস্টিং ফ্রেমওয়ার্ক। এটা বেসিক্যালি কী হচ্ছে, অটোমেটেড টেস্টিং যেটা আমরা আগে সেলেনিয়াম দিয়ে করা হতো, আচ্ছা সেলেনিয়ামেরই এটা হচ্ছে অল্টারনেট প্যাকেজ, যেটা পাইথন আর জাভাস্ক্রিপ্টের ওপর বেস করে রাইট আপ করা। আচ্ছা এটা মাইক্রোসফট বানিয়েছে। আচ্ছা আচ্ছা। তো এই প্লেরাইটটা খুবই ভালো, মানে এটা বেসিক্যালি এই নয় যে অনলি জাভাস্ক্রিপ্টের জন্য, এটা যে কোনো মানে অ্যাপ্লিকেশানকে টেস্ট করতে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড মোবাইল অ্যাপ যে কোনো অ্যাপ্লিকেশানকে টেস্ট করতে এই প্লেরাইট ফ্রেমওয়ার্কটা খুব বেটার কাজ করে। মানে সেটা কি জাভাস্ক্রিপ্ট বেসড হতে হবে? জাভাস্ক্রিপ্ট অথবা পাইথন, না না, সেটা কোনো ব্যাপার না। এটা এমনি জাভাকেও টেস্ট করতে হবে প্লেরাইট? হ্যাঁ হ্যাঁ, যে কোনো অ্যাপ্লিকেশানকে, বেসিক্যালি কী হচ্ছে, অটোমেটেশন টেস্টিংয়ের জন্য যেটা আমরা ইউজ করি, যে মনে করুন আপনার স্ক্রিন বাই স্ক্রিন টেস্টিং, যে বেসিক্যালি কী হয়, টেস্টিংয়ের জন্য আমরা এক স্ক্রিন থেকে অন্য স্ক্রিনে যখন আমরা যাচ্ছি, এবার সেই স্ক্রিনে মনে করুন একটা স্ক্রিনে ডেটা পোস্ট হয়েছে, অন্য স্ক্রিনে সেই ডেটাটা শো করবে, তাহলে সেটা বেসিক্যালি তো ওটা তো বেসিক্যালি ভিজুয়ালি পার্ট না, ওটা তো আর এরকম নয় যে আমাকে ওর পেছনে কোনো কোড কী রেন্ডার হচ্ছে না হচ্ছে সেটা আমাকে দেখতে হবে, কোড যা খুশি তাই হতে পারে। তো এবার এক পেজ থেকে আরেক পেজে যখন ডেটাটা ট্রান্সফার হচ্ছে এবং সেই পেজের মধ্যে ওই ডেটাটা শো করছে কিনা সেটাই চেক করছে প্লেরাইট দিয়ে। এবার সেটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে পারে, মানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে পারে, সে ওটা করছে কি ওই স্ন্যাপশট তুলে নিয়ে হোক যেভাবেই হোক ও ডেটাটাকে পড়ে নিচ্ছে যে হ্যাঁ ডেটাটা আছে, না থাকলে বলছে নেই, এবং সেটা খুব কুইক করছে কাজটা। আচ্ছা তো এইভাবেই বেসিক্যালি ব্যাপারটা ম্যানেজ করে। তো এটা মেনলি কী হচ্ছে, অটোমেটেড টেস্টিং হচ্ছে কি, মানে টেস্টিং টুল মেনলি যেটা কাজে লাগে সেটা হচ্ছে কোয়ালিটির জন্য। মানে আমরা যখন কোনো সফটওয়্যার বিল্ড করি তখন কী হয়, করতে করতে অনেক জায়গায় ভুল করে ফেলি। ভুল করে ফেলাটা স্বাভাবিক, মানে হয়তো আপডেট করতে হয়েছে, কিছু আগে আমরা সেট করে রেখে দিয়েছিলাম, ওইখানে ওই ইনপুট আউটপুটটা পাওয়ার কথা ছিল, যেটা বাই চান্স আপডেট করতে গিয়ে সেই জায়গাটা আর হচ্ছে না। এবার অটোমেটেড টেস্টিং সেট আপ যদি থাকে, মানে অটোমেট টেস্টের টুলটা এই কারণে দরকার পড়ে, ওই টেস্ট কেসটা যদি বানানো থাকে কী হবে, মানে ফাইনালি প্রোডাকশান বিল্ড, মানে প্রোডাকশানে তোলার আগে একবার টেস্ট করে নিলেই সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে যদি কোনো প্রবলেম যদি করে থাকা যায়। আচ্ছা এবং নতুন যে আপডেটটা হলো সেই আপডেটটাও যদি ঠিক থাকে তাহলে সেই আপডেটটা করে দিতে হয় টেস্টিং টুলের মধ্যে। তাহলে কী হচ্ছে, ওটা কোয়ালিটি অ্যাসিওর করছে যে হ্যাঁ এই এতগুলো ফিচার্স আছে এবং সেই ফিচার্সগুলো প্রত্যেকটাই পাস করে গেছে।
আর না হলে পরে কী হবে, যদি মানে টেস্টিং টুল যদি না থাকে তাহলে কী হবে, ওই রাম ভরসে মানে চলতে পারে, নাও চলতে পারে, শিওর নেই। এই হচ্ছে ব্যাপার। সেই কারণে কী হয়, কোয়ালিটি টেস্টিংটা খুব ইম্পর্টেন্ট। মানে বিশেষ করে আগে নর্মালি আমরা যখন ছোটোখাটো কোম্পানিতে কাজ করি তার জন্য খুব একটা দরকার পড়ে না, কিন্তু যখন বড় কোম্পানিতে কাজ করতে হবে তখন 100% টেস্টিং মাস্ট, 100% টেস্টিং মাস্ট। কারণ আজকে এই যে আমাদের সফটওয়্যার কোম্পানি, ইন্ডিয়াতে সফটওয়্যার কোম্পানি নেই কেন, তার প্রধান কারণ হচ্ছে টেস্টিং হয় না প্রপারলি, মানে প্রোডাক্ট টেস্টিং হয় না। মানে প্রোডাক্ট টেস্টিংটা একটা ইম্পর্টেন্ট পার্ট। আজকে এই আছে এসছে, এটা একটা ব্যাপার, কিন্তু মেন ব্যাপার হচ্ছে জোহর মতন আর কটা কোম্পানি তো থাকতেই পারতো, কিন্তু নেই কেন? কারণ মেন ব্যাপারটা হচ্ছে একটাই, যে কোয়ালিটি টেস্টিং হয় না। আমি আর হয় না বলে ভুল, হয় অবশ্যই, বাট সেটা দিয়ে এখানে এখানে মানে ইন্ডিয়ার জন্য কোনো প্রোডাক্ট কেউ বানায়ও নি, ইনফ্যাক্ট জোও বানায়নি। আজকে জোহর যেটা ইউজ হচ্ছে, এটা শুধুমাত্র রয়েছে, পুশ করা হচ্ছে প্রোডাক্টটাকে। সবই তো B2B প্রোডাক্ট ছিল জোহর। জোহর তো যে সমস্ত জিনিসগুলো এখন পাবলিকালি মানে গভর্নমেন্টের তরফ থেকে যেটা প্রমোট করা হচ্ছে, ওটা অ্যাকচুয়ালি B2B প্রোডাক্ট অলরেডি ছিল, ইমপ্লিমেন্ট করা ছিল, B2Bতেই ইউজ হতো। সেটাই এখন পাবলিক ইউজের জন্য অল্টারনেট অপশানস দেওয়া হচ্ছে। আচ্ছা, নাহলে পরে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি তো আমাদের এখানে তো আছে, কিন্তু ওই ফান্ডিং নেই। তারপরে মেন ব্যাপার হচ্ছে এই সমস্ত সফটওয়্যারের পেছনে কী হয়, আর্নিংও তো নেই কোম্পানির। সফটওয়্যার ডেভেলপমেন্টে সব থেকে বেশি কোম্পানির খরচা হয়। ওএস আর প্ল্যাটফর্ম না বানাতে পারলে সফটওয়্যার কোম্পানির কোনো ইনকাম নেই। গুগলের ইনকাম যেমন হান্ড্রেডস অফ প্রোডাক্ট রয়েছে, কিন্তু ওর একমাত্র ইনকাম হচ্ছে অ্যাডস থেকে, মানে মেজর ইনকাম হচ্ছে অ্যাডস থেকে। ফেসবুকেরও তাই। তো এবার মেন ব্যাপার হচ্ছে ফেসবুক গুগলের যা রেভিনিউ জেনারেট হচ্ছে অ্যাডস থেকে হচ্ছে। এবার জোহর তো সেরকম অ্যাডস ইকোসিস্টেম নেই। এবার জোহর যেহেতু অ্যাডস ইকোসিস্টেম নেই, এবার মেন ব্যাপার হচ্ছে জোহরটা হুজুকে শুরু হয়েছে, আমি জানি না কতদিন ঠিকঠাক চলবে। কতদিন ঠিকঠাক চলবে থেকে বড় কথা হচ্ছে জোহকে যদি সাস্টেন করতে হয়, জোহর নিজস্ব সার্চ ইঞ্জিন আনতে হবে, ইউটিউব আনতে হবে, সব কিছু আনতে হবে, তবে পরে জো সাস্টেন করতে পারবে। না হলে পরে কী হচ্ছে, যদি অ্যাডভার্টাইজমেন্ট ইকোসিস্টেম না তৈরি করে, অ্যাডভার্টাইজমেন্ট ইকোসিস্টেম না তৈরি করলে এই সমস্ত প্রোডাক্ট চলবেই না। এগুলো ওই হুজুকে চলবে, 2 দিন বাদে সার্ভার ল্যাগ খাবে। আমাকে আমার এক স্টুডেন্ট বলছিল, স্যার আমরা কোনো ই কমার্স প্ল্যাটফর্ম বা কিছু আমরা বানাতে পারি না। আমি বললাম, দেখো বানাতে চাইলে বানাতে পারবো না কেন, কোড জানি, বানাতেই পারবো, কিন্তু মেন ব্যাপার হচ্ছে যখন ট্রাফিক আসতে থাকবে গাদা গাদা, তখন সামলাতে পারবো না। এরকম হয়েছে আমার সঙ্গে অনেকবারই। অনেকগুলো, একটা আমার অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্ম ছিল এই কুইকার ওয়েলএক্সের মতো। আচ্ছা, হঠাৎ করে এত ট্রাফিক বেড়ে গেল, সামলাতে পারলাম না, বন্ধ করে দিতে হলো। নাহলে পপুলার হয়ে গেছিলো যথেষ্ট। কেন ট্রাফিকটাকে সামলানো গেল না? কেন? সার্ভার আপডেট করতে হতো, এবার সার্ভার আপডেট করার মতো পয়সা ছিল না। আচ্ছা আচ্ছা, ডেভেলপমেন্ট নিয়ে কোনো প্রবলেম ছিল না, ডেভেলপমেন্ট তো করেই দিয়েছিলাম, মেনটেনও করছিলাম, কিন্তু মেন ব্যাপার হচ্ছে ওই সার্ভার কস্টিং হাই হয়ে গেল।
ওইটাই তো ইন্ডিয়ান স্টার্টআপের সব থেকে বড় প্রবলেম। ওকে, আজকে কন্ট্যাক্ট ফর্মটা রেডি করি। কন্ট্যাক্ট ফর্মের মধ্যে ওই ফর্ম ইন্টিগ্রেশনের পার্টটা থাকবে। তো কন্ট্যাক্ট ফর্ম আমরা কীভাবে তৈরি করছি এবং তার প্রসেস কীভাবে হবে সেটা আমরা দেখবো আজকে। কন্ট্যাক্ট ফর্মের জন্য অবভিয়াসলি আমাদের প্রথমে getbootstrap.com-এ যাই, গিয়ে ডিজাইন তুলতে হবে, কপি পেস্ট। এখান থেকে ইনপুট গ্রুপ, ফর্ম কন্ট্রোলস, এই ফর্মটাকে নিচ্ছি, কপি করছি, করে এবার এখানে আমাদের পেজেসের মধ্যে গেলাম, গিয়ে কন্ট্যাক্টের মধ্যে গেলাম। এবার এর মধ্যে আমরা এটা সেট করলাম। এই ফর যেটা আছে, ফর HTML ফর বা HTML ফর বলে এটা থাকবে। ইনপুটের হবে সেলফ ক্লোজিং ট্যাগ, নাহলে প্রবলেম শো করবে। HTML ফর মানে কি, এই প্রপার্টিটা কি করে? ফর হচ্ছে সিনট্যাক্স না, জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স তো ফর নর্মাল। আমি জানি না, ঠিক আছে, ওই জন্য না, নর্মাল ফর যেটা সেটা হচ্ছে সিনট্যাক্স। তো এবার সেই সিনট্যাক্সের সঙ্গে যাতে ম্যাচ খেয়ে না যায় টোকেনটা, মানে এটাকে তো অ্যাজ এ টোকেন মানে কি কাজে দেয় আমি জানি না, সেটাই বলছি। আচ্ছা, ফরের ব্যাপারটা হচ্ছে এই যে আইডিটা, এই আইডির সঙ্গে এই ফরটা লিঙ্ক করে, মানে বেসিক্যালি কী হচ্ছে, লেভেলের উপর ক্লিক করলে অটোমেটিক্যালি এটা হাইলাইট হবে ইনপুট ফিল্ডটা। আচ্ছা, ওই যে এখানে ইমেল দিলাম আর এখানে ইমেল দিলাম, তাহলে কী হবে, দুটো ম্যাচ করবে, আদারওয়াইজ ম্যাচ করবে না। এবার এখানে দেখাচ্ছি ব্যাপারটা, কন্ট্যাক্ট পেজ, এই যে এখানে কী হচ্ছে, এখানে ক্লিক করলে এটা হাইলাইট হচ্ছে, ঠিক আছে। এবার এইখানেও যদি ক্লিক করি, এবার ব্যাপার হচ্ছে কি, আমি এখানে একটু নামটা অন্যরকম রাখলাম, দেখুন এইখানে ক্লিক করছি, এটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে, কিন্তু এটা হাইলাইট হলো না। এবার এইটা সেম করে দিলাম, এই যে হাইলাইট হয়ে গেল। আচ্ছা, এইটা হচ্ছে ফরের কাজ, ঠিক আছে। এবার এখানে রোজ এটা ঠিক আছে, বাট এখানে বেসিক্যালি এখানে এইভাবে নাম্বারটা বসবে। এই রোজটা আর কি রোজ? এটা হচ্ছে টেক্সট এরিয়াতে আমাদের এই যে এখানে যে এই যে কলামটা রয়েছে এখানে একটা লাইন, কোনো নাম্বার বসাতে গেলে ওরকম করে দিতে হবে? হ্যাঁ, মানে বেসিক্যালি রোজের ক্ষেত্রে এখানে নাম্বার অথবা স্ট্রিং বসতে পারে। এখানে বলছে নাম্বার অথবা আনডিফাইন্ড। তো এবার নাম্বার যেহেতু বসাতে হবে, সেক্ষেত্রে এখানে এই কার্লি ব্রেসের ইউজ করে করতে হবে। এটা ফর অনলি এই রিয়াক্টের ক্ষেত্রে এই ব্যাপারটা কাজ করে, ঠিক আছে। এবার এখানে আমরা এখানে করছি কি, আর একটা অপশানস রাখি, এখানে নেম input your name, name এটা হবে টেক্সট ফিল্ড, টাইপ হবে টেক্সট, ইমেল টেক্সট এরিয়া, ঠিক আছে। আর এটা হচ্ছে এটা হবে মেসেজ এরিয়া, মেসেজ আইডি হবে মেসেজ,
আমি SSIG মেসেজ এরিয়া অ্যান্ড ফাইনালি আমি একটা ইনপুট টাইপ হিসেবে বাটনই বসাই, বাটন অ্যান্ড টাইপ। এবার এখানে এই টাইপটা দরকার পড়ে না যদি কিনা আমি এখানে এর ওপরে যদি ফর্ম ট্যাগ না ইউজ করি, এই যে ফর্ম ট্যাগটা যদি ইউজ করি তবেই আমার ইনপুট টাইপ এই যে এখানে বাটন টাইপ সাবমিটটা দরকার পড়ে, আদারওয়াইজ পড়ে না। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, রেকর্ডিং করছি। এইখানে এই ফর্ম ট্যাগটা না বসালে পরে মানে ফর্ম ট্যাগ না ইউজ করলে এই টাইপ সাবমিটের ব্যাপারটা দরকার পড়ে না। তো এবারে গিয়ে মানে এটাতে বেসিক্যালি এটা করলে আমার তখন এইভাবে এই ফর্মের এই সাবমিটের পার্টটা দরকার পড়ছে। তো মোটামুটি আমাদের এই হলো বেসিক মানে ডেটা পার্ট। এবার এখানে যদি আমাকে কোনো যদি মেসেজের ব্যাপারটা যদি লিখতে হয়, প্লেস হোল্ডার এন্টার ইউর মেসেজ হিয়ার, যেটা এখানে লেখা হয়ে গেল। এবার ব্যাপারটা হচ্ছে কি আমি এটাকে দুটো ভাগে ভাগ করি, মানে অ্যাকচুয়ালি কী হবে যখন কিনা আমরা এটাকে দেখব তখন একটা দিকে আমাদের ভ্যালুটা থাকবে, আরেকদিকে আমরা এটাকে দেখতে পাবো। তো এটা করে এখানে আমি ক্লাস নেম এটাকে MD6 থাকছে, অ্যান্ড এরপরে আমরা এখানে ডিপ ক্লাস করে এখানে আমরা এই পার্টটাকে রাখছি। এইভাবে আমাদের পুরো ট্রিটাকে রেডি করে নিলাম। তো এই হচ্ছে বেসিক্যালি সাইডে অ্যাড্রেসের অপশানটা রাখছি, বাট এখানে অ্যাড্রেস নয়, অ্যাকচুয়ালি আমি দেখতে চাইছি যে এইখানে যে ডেটাটা দেবো সেই ডেটাটা আমাদের এখানে যাতে শো করে সেটাই আমি অ্যাকচুয়ালি দেখাতে চাইবো, তার জন্য এই পার্টটাকে নেওয়া। বাট জেনারেলি ওয়েবসাইট পেজে এরকমভাবেই মানে স্প্লিট করা হয়ে থাকে কন্ট্যাক্ট পেজে। বাট এই মোমেন্টে আমার মেন পারপাসটা এই অ্যাড্রেসের যে ডেটাটা আছে সেটা শুধুমাত্র দেখানো না, ওটাও হতে পারে। বাট এখানে আমি একটা কাজ করি, এটাকে কাট করে একটা ডিপের মধ্যে ভরে নিই, এটাকে এখানে রাখলাম, এবং তারপরে আর একখানা ডিপ ক্রিয়েট করে তার মধ্যে আমি ওই ডেটাগুলোকে রাখবো, H2 ডেটাগুলোকে শো করাবো, যেটা আমাদের এখানে শো করবে। এবার এখানে যে ডেটাগুলোকে শো করানোর যে ব্যাপারটা আছে সেখানে হচ্ছে নেম এখানে নেম মানে যা নেম দেওয়া হবে সেই নেমটা এখানে শো করবে, ইমেল যেটা এখানে ইমেল বসানো হবে সেই ইমেলটা, আর এখানে যে মেসেজটা সেট করা হবে সেইটা আমরা এখানে দেখাবো। মানে আপাতত আমরা ডামি পার্টটা এখানে শো করাবো, সেই জিনিসটাই এখানে শো করাতে চাইছি, যেটা আমি ইমেল স্পেলিংটা একটু গন্ডগোল আছে। হ্যাঁ, ইমেল স্পেলিংটা একটু তো এইভাবে আমরা এখানে দেখাবো। এবার এই পার্টটা আমি আপাতত কমেন্ট আউট করে রাখছি, ইনপুট ডেটা মনিটর করব। তো এখানে যে ডেটাগুলো আমরা এখানে বসাবো সেটাকে আমরা এখানে দেখতে পাবো। এবার এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমরা কীভাবে হ্যান্ডেল করব, এটাকে হ্যান্ডেল করার দুটো উপায় আছে মেনলি। নাম্বার ওয়ান হচ্ছে আমরা এটাকে ডাইরেক্টলি স্টেটের থ্রু দিয়ে এখানে ডেটাটাকে শো করার ব্যবস্থা করতে পারি, আর একটা হচ্ছে রেফারেন্সের মাধ্যমে, যেটা এখনও আমরা দেখিনি। এবার ব্যাপার হচ্ছে স্টেটের মাধ্যমে কীভাবে হতে পারে। প্রথমত আমাদের এই যে এই যে ফর্মটা যেটা আছে এই ফর্মের মধ্যে প্রত্যেকটা ইনপুট ফিল্ডকে আমরা একটা অবজেক্ট মানে আলাদা আলাদাভাবে আমরা ইনপুট ফিল্ড হিসাবে ইউজ করতে পারি, এবং সেখানে আমরা তার ডেটাটাকে রাখতে পারি, অথবা আমরা একটা অবজেক্ট ইউজ করতে পারি তার মধ্যে আলাদা আলাদা সাব অবজেক্ট ক্রিয়েট করতে পারি। দেখা যাক যত রকমের অপশানস হতে পারে তার মোটামুটি একটা ব্যবস্থা করে দেখা যাবে। এবার ব্যাপার হচ্ছে এখানে আমি ইউজ স্টেট অ্যাপ্লাই করব, ঠিক আছে। আমি এখানে ইউজ স্টেট অ্যাপ্লাই করার জন্য আমি এখানে কনস্ট করে আমি এখানে
থার্ড ব্র্যাকেটে নেম সেট নেম এইভাবে আমরা নেব। আপাতত এই তিনটে যে ডেটা রয়েছে এই তিনটে ডেটাকে আমরা এখানে ইউজ স্টেটের সঙ্গে বাইন্ড করছি। তো রিয়াক্ট থেকে আমরা এটাকে কল করলাম। এবার বেসিক্যালি কী হচ্ছে, এটাকে আমরা কীভাবে বাইন্ড করতে পারি? এইটাকে বাইন্ড করার অনেক রকমের উপায় আছে। একটা সহজ উপায় হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে সেট নেম হচ্ছে সেটারের জন্য, আর নেম হচ্ছে অ্যাকচুয়ালি ডিসপ্লে করার জন্য ডেটাটাকে। তো এবার মেনলি প্রত্যেকটা ইনপুট ফিল্ডে আমরা এখানে সেট নেমে ইউজ করতে পারি, কিন্তু এখানে যেটা করব সেটা হচ্ছে অন চেঞ্জ। ঠিক আছে, এখানে এটা হচ্ছে অন CHAN অন চেঞ্জ। এবং অন চেঞ্জের পরে এই যে কার্লি ব্রেসটা, এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট। এখানে এই কার্লি ব্রেসটার মধ্যে দিয়ে কী হচ্ছে, আমাদেরকে এখানে অ্যাকচুয়ালি আমাদের যে ফাংশনটা রয়েছিল, আমি আগের দিন যে ফাংশনটা দেখেছিলাম নর্মালি, যে এই যে ফাংশনটা আমি দেখেছিলাম স্ক্রিপ্টের মধ্যে, এই যে অন ক্লিকের মধ্যে যে ফাংশনটা, তো এইটাকে আমরা একটা করতে পারি জাভাস্ক্রিপ্টে। আমি যে কোয়েরি এক্সাম্পলে মনে দেখিয়েছিলাম, এইখানে বেসিক্যালি এই ফাংশনটা হচ্ছে একটা অ্যালাইস ফাংশন অন চেঞ্জে, মানে অন চেঞ্জ বলে একটা HTML-এরই একটা অবজেক্ট ছিল, HTML-এরই একটা ফাংশন মানে অ্যাট্রিবিউট ছিল। সেই অ্যাট্রিবিউটটাকেই এখানে এইভাবে লিখেছে। এটা হচ্ছে HTML অ্যাট্রিবিউট নয়, এটা হচ্ছে রিয়াক্ট অ্যাট্রিবিউট, যে কারণের জন্য এটা আমাদের HTML পেজে শো করে না, মানে HTML যখন রেন্ডার হয় তখন শো করে না। এবার এইখানে বেসিক্যালি কী হচ্ছে, আমরা একটা ফাংশন কল করবো, মানে এখানে অ্যাকচুয়ালি আমাদের যে ডেটাটা যাবে সেটা হচ্ছে একটা ফাংশন, এবং ফাংশনকে আমরা সিঙ্গেল লাইনে কল করার জন্য এই ল্যামডা ফাংশনকে জেনারেলি আমরা ইউজ করে থাকি। এবং এইখানে আমরা সেট নেম, মানে এই নেমটা আমরা এখানে ইউজ করব, ঠিক আছে, সেট নেম বলে। এবার সেট নেমের মধ্যে এখানে কী হচ্ছে, অবভিয়াসলি আমাদের যাবে একটা ভ্যালু ডেটা। এবার সেই ভ্যালুটাকে পাঠাবার জন্য কী করতে হবে, এইখানে এই যে পার্টিকুলার যে এলিমেন্ট আছে, এই এলিমেন্টটাকে ট্র্যাক করার জন্য এখানে আমরা ইউজ করছি ই মানে হচ্ছে এলিমেন্ট। এখানে এর জায়গায় আমি ABCD XYZ যা খুশি তাই লিখতে পারি, বাট এটাকে যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য আমরা এখানে ইউজ করছি। এবার এই ইটাকে এলিমেন্টও বলতে পারি অথবা ইভেন্টও বলতে পারি, কারণ অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যখনই এখানে অন চেঞ্জ ইভেন্টটা পারফর্ম করছে, মানে এখানে যখনই কোনো রকম কিছু লিখছি বা চেঞ্জ হচ্ছে সেটাকে টার্গেট করছি, এবং সেটাকে টার্গেট করার জন্য এখানে হচ্ছে এবার এইখানে কি হচ্ছে, তো আমরা এখানে ইউজ করব, বাট এর সঙ্গে এখানে মানে হচ্ছে এখানে আমাদের আসছে ইভেন্ট, অন চেঞ্জ HTML ইনপুট ইভেন্ট। তো তার মধ্যে টার্গেট বলতে কারেন্ট যে এলিমেন্ট আছে তাকে টার্গেট করছি। এবার টার্গেট করলেই তো হলো না, এবার এখান থেকে অ্যাকচুয়ালি যে ডেটাটাকে আমরা তুলি সেটার অ্যাট্রিবিউট নেম হচ্ছে ভ্যালু, ঠিক আছে। আমাদের এখানে যে ডেটাটা আমরা যেখানে তুলি, যার থ্রু দিয়ে আমাদের ডেটাটা তোলা হয় বা পুট করা হয়, সেটা হচ্ছে ভ্যালু অ্যাট্রিবিউট, ঠিক আছে। সেই ভ্যালু অ্যাট্রিবিউটটাকেই আমরা এখানে কল করলাম এইটা। তো এইভাবে বেসিক্যালি আমাদের প্রত্যেকটা এলিমেন্টকেই আমরা সেট করতে পারি ডেটা পুট করার জন্য, ঠিক আছে। এই হচ্ছে প্রসেস প্রত্যেকটা এলিমেন্টের থেকে, যে ইমেলের ক্ষেত্রে ইমেল, মেসেজের ক্ষেত্রে মেসেজ, এর ক্ষেত্রে নেমের ক্ষেত্রে নেম। এইবার এই ক্ষেত্রে কী হচ্ছে, এইখানে আমরা ওই ইন্টারপোলেট করে দিচ্ছি যে ডেটাগুলো আমরা এখানে সেট করেছি। তো বাই ডিফল্ট কোনো ডেটা তো আমরা এখানে দেখতে পাবো না, তো সেই কারণে এখানে আমাদের এই যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আমাদের রিয়েল টাইম আপডেট শো করবে। তো এই মোমেন্টে আমাদের ফাঁকা রয়েছে, তো আমি আপাতত এখানে যে মোমেন্টে আমি চেঞ্জ করছি সঙ্গে সঙ্গে আপডেট চলে আসে ডান দিকে, মানে যেহেতু এখানে অন চেঞ্জ ইভেন্টে পারফর্ম করছি, তো সেই কারণে শিবাজি abc.com টেস্ট মেসেজ, ওকে। তো এটা হচ্ছে রিয়েল টাইম আপডেট। এই রিয়েল টাইম আপডেট হিসেবে আমরা এখান থেকে ডাইরেক্টলি ডেটা ক্যাচ করছি এবং আপডেট হয়ে যাচ্ছে, ওকে। এটা হচ্ছে আমাদের ফর্মের একটা পারপাস, যেখানে আমরা ডাইরেক্টলি ইনপুট ফিল্ড দিয়ে আমরা কাজ করছি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের একটা ফর্ম পার্ট যেটা আমরা ইউজ করতে পারি। তো সেই কারণের জন্য আমি এখানে একটা কাজ করছি,
এই যে এই যে ব্যাপারটা রয়েছে, এটাকে আমি কয়েকটা কপি করব। এই কপি করে আমি আর একখানা পেস্ট করলাম। এইবার আমি এখানে আর একটা আলাদা অপশানে কাজ করব। এবার এখানে কি আছে, অন্যরকম একটা অপশানস আমরা ইউজ করতে পারি, ফর্ম। অ্যাকচুয়ালি ফর্ম না লিখে এখানে নামটা দিই ডেটা পার্সন সেট ডেটা। না, এখানে পার্সন ঠিক না, এখানে ওই কন্ট্যাক্ট ফর্ম তো, সেই হিসাবে ডেটা। ওকে, এবার এখানে যখনই আমরা ডেটা ইউজ করছি, তাহলে এইখানে আমাদের স্টেটের মধ্যে আমাকে প্রপার্টিগুলো বলে দিতে হবে যে কী কী প্রপার্টির উপরে আমরা কাজ করব। এই হচ্ছে প্রপার্টি, ঠিক আছে। এবার এটাকে আমার এই ডেটা প্রপার্টি আছে, এই ডেটা প্রপার্টির উপরে আমি এগুলোই করছিলাম বসে বসে, ইন্টারফেস বানিয়ে ইন্টারফেসের অবজেক্ট দিয়ে দিলে হয়ে যায়, এসব করছিলাম। তো বেসিক্যালি ইউজ স্টেট করে এখানে আমাদের এইখানে আমরা এই ডেটা অবজেক্ট দিচ্ছি। এবার এই ডেটা অবজেক্ট যেটা রয়েছে, এবার এটাকে আপনি ইন্টারফেস হিসেবে কল করতে পারেন। ইন্টারফেস ফর্ম ডেটা, এই হচ্ছে ফর্ম ডেটা। এবার আপনি এখানে ফর্ম ডেটা অবজেক্ট ইউজ করবেন বলে এখানে আপনি ফর্ম ডেটা বলে এখানে রাখলেন, আর তার মধ্যে এবার এইখানে ওই ফর্ম ডেটাকে এইভাবে কল করা। এটা হচ্ছে ডেটা টাইপ অ্যান্ড ফর্ম ডেটা, এইভাবে করা। এবার সেক্ষেত্রে এবার কী হবে, এইখানে অ্যাকচুয়ালি আমাদের দাঁড়াবে সেট। এবার একটু জটিল হয়ে যায় আমাদের স্প্রেড অপারেটর। এবার সেট ডেটা যখনই আমরা এখানে ইউজ করছি, এবার সেট ডেটার মধ্যে এইবার এইখানে আমাদের যে ভ্যালুটা যাবে, এখানে ভ্যালুটা যেটা যাবে সেটা হচ্ছে এই রকমভাবে। এইখানে প্রথম প্রশ্ন আছে, কিন্তু আমি এটা কিন্তু ওখানে দেখেছি, এটা কারণটা আমি জানি না কেন করছে এটা। এবার এইখানে ব্যাপারটা হচ্ছে কি, আমি এটা বলছি বেসিক্যালি এটা কেন হচ্ছে, তার মেন কারণটা হচ্ছে এটাই যে প্রথমত যখনই আমরা এইখানে কি হচ্ছে, এখানে মাল্টিপল আমাদের ভ্যালুজ রয়েছে, ঠিক আছে। স্প্রেড অপারেটর বেসিক্যালি কী করছে, স্প্রেড অপারেটর আমাদের এই যে অন্য যে ডেটাগুলো যা রয়েছে তার সঙ্গে আমাদের কারেন্ট যে ডেটাটা আছে, মানে এটাকে কী করছে, ডিস্ট্রাকচার করে, মানে এক একটা অ্যারে থেকে, মানে এখানে যে আলাদা যে অবজেক্ট ভ্যালুসগুলো যেগুলো ছিল সেগুলোকে এর সঙ্গে যে পার্টিকুলার অবজেক্টের উপরে যে আপডেটটা আসে সেটাকে মার্জ করে দিচ্ছে। মানে অ্যাকচুয়ালি করছে কি, প্রত্যেকটা ডেটাকে আলাদা আলাদা করে দিয়ে একটা সিঙ্গেল ডেটায় কনভার্ট করে দিচ্ছে। তার জন্য বেসিক্যালি নতুন অবজেক্ট তৈরি হচ্ছে না। না, নতুন অবজেক্ট তৈরি হচ্ছে না, একই অবজেক্টের উপর আপডেট হচ্ছে, এখানে নতুন অবজেক্ট তৈরি হচ্ছে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এইখানে অ্যাকচুয়াল অবজেক্ট ছিল সেটা হচ্ছে ডেটা, এই ডেটা অবজেক্টটার উপরেই আপডেট হচ্ছে, এটা বেসিক্যালি আপডেট হচ্ছে, এটা কিন্তু তৈরি হচ্ছে না। এটা হচ্ছে এটাকে ইমিউটেবল না কি এটা বলছিল, যার ফলে এরকম করতে হবে বলছিল, যে মানে অবজেক্টটা যাতে ডিস্ট্রাকচার করে, মানে নিউ অবজেক্ট তৈরি হয় একটা। না, এটা 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 নিউ অবজেক্ট নয়, এটা হচ্ছে কি অলরেডি যে অবজেক্টটা রয়েছে সেটা, এটা সেই অবজেক্টের নাম হচ্ছে ডেটা অবজেক্ট। ডেটাটা হচ্ছে মেন অবজেক্ট, ঠিক আছে। সেই অবজেক্টের উপরে আমরা ডেটা ভ্যালু আপডেট করছি সেট ডেটা বলে অপশানস দিয়ে। মেনলি ব্যাপারটা হচ্ছে কি, অলরেডি এই ডেটা অবজেক্টটা যখন আমরা ইনিশিয়ালাইজ করেছি, এখানে আমরা যখন ইনিশিয়ালাইজ করেছি তখন কী হচ্ছে, এই ডেটা অবজেক্টটা তো অলরেডি রয়েছে। এবার যখন আমরা নেম প্রপার্টি যখন চেঞ্জ করছি, তখন তো শুধুমাত্র নেম প্রপার্টি চেঞ্জ হচ্ছে, নাকি ইমেল চেঞ্জ হচ্ছে না তো। আর যদি এটা যদি নতুন অবজেক্ট হতো তাহলে কী হতো, এখানে তো তাহলে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট হতো, বাকিগুলো তো তাহলে ফাঁকা থেকে যেত, প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা অবজেক্ট তৈরি হয়ে যেত। এখানে আলাদা অবজেক্ট তৈরি হচ্ছে না, অবজেক্ট একটাই থাকছে, শুধু আপডেট হচ্ছে। এখানে জিনিসটা এখানে সেট ডেটা করে এখানে অ্যাকচুয়ালি অবজেক্ট আমাদের যেটা থাকছে সেটা প্রথমে কি করছে, আনর্যাপ করছে পুরো ডেটাটাকে, আনর্যাপ করে শুধুমাত্র যেটুকু ডেটাটাকে আপডেটস দরকার সেই আপডেটস ডেটাটাকেই এখানে শো করছে। ওকে, আর তারপরে এখানে কী হচ্ছে, ডেটা ডট মেসেজ, ডেটা ডট ইমেল অ্যান্ড ডেটা ডট মেসেজ, কারণ ডেটার মধ্যে থেকেই আমাদের এই পার্টিকুলার অবজেক্টসগুলো রয়েছে,
যার থেকে আমরা এই প্রপার্টিসগুলোকে পাচ্ছি, মানে অ্যাকচুয়ালি প্রপার্টি এগুলো বলে, এগুলোকে অবজেক্ট ঠিক না, অবজেক্ট তো হচ্ছে ডেটাটা। তো এবার এখানে কি আছে, আমরা আবার সেম যা দরকার ছিল সেটাই আমরা বসাচ্ছি। মেন হচ্ছে আমাদের প্রসেস সেম থাকছে, বাট আমাদের যে সিনট্যাক্সটা আছে সেটা চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে সেকেন্ড টাইপ অফ প্রসেস। এবার এটাকে আপনি ফর্ম বলে লিখবেন না ডেটা বলে লিখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে, বাট এটা একটা আমাদের অপশানস যেটা স্টেটের মধ্যেই, যেটাকে আমরা আগের বার করেছিলাম কি প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখে রেখে করেছিলাম, ঠিক আছে। এগুলো ছিল এক একটা সিঙ্গেল অবজেক্ট, সেইখানেই আমরা করলাম কি এটাকে একটা কম্বাইন অবজেক্ট করলাম। মানে এখানে বেসিক্যালি এর অবজেক্ট টাইপ ছিল স্ট্রিং, এখানে অবজেক্ট টাইপ হয়ে গেল একটা ফর্ম ডেটা অবজেক্ট হিসাবে এখানে শো করানো হলো, এবং সেই ফর্ম ডেটা অবজেক্টকে আমরা এইভাবে র্যাপ আপ করে সেট করলাম, ঠিক আছে। এটা হচ্ছে আর একটা প্রসেস যেটার মধ্যে দিয়ে আমরা এটা করতে পারছি, ওকে। এবার আর একটা অপশানস রয়েছে এই ইউজ রেপ। ইউজ রেপ। এবার ইউজ র্যাপের ক্ষেত্রে হয়তো রিয়েল টাইম আমরা দেখতে পাবো না। এখানে ইউজ র্যাপের ক্ষেত্রে যখন আমরা এটাকে করব তখন এখানে কি হচ্ছে, আমরা এইখানে এই প্রসেস আমাদের থাকবে না, আমাদের এখানে কনস্ট FORM ফর্ম রেপ ইকুয়াল টু ইউজ র্যাপ বলে এখানে আমরা ইউজ র্যাপ অবজেক্ট ইউজ করছি, এবং এখানে এই ইউজ র্যাপ অবজেক্ট এখানে ইউজ করার পর এবার এখানে কি হচ্ছে, আমরা এখানে HTML ফর্ম এলিমেন্টকে ধরবো। তো HTML ফর্ম এলিমেন্টকে ধরা মানে হচ্ছে এখানে এই যে অবজেক্টটা এইটাকে আমরা ফর্ম রেপ ডট এটা করলাম। এবার এই ক্ষেত্রে তখন আমাদের এই ব্যাপারগুলো আর থাকছে না, এই ব্যাপারগুলো আর থাকছে না। এবার এই ক্ষেত্রে আমাদের এটা থাকছে না। এবার এইখানে ব্যাপারটা হচ্ছে কি, এই ইউজ রেপ যখন আমরা ইউজ করছি তখন এই যে রিয়েল টাইম যে ডেটাটা যেটা চেঞ্জ হচ্ছিলো সেটা কিন্তু এবার সম্ভব হবে না। আচ্ছা, এগুলো ওখানে আমি যে এক্সাম্পলটা দেখছিলাম ওটা প্রত্যেকটা ইনপুট টাইপের উপর রেফ দিয়ে দিচ্ছিল, ওটা দিতে হবে না? প্রত্যেকটা ইনপুট টাইপের উপর রেফ বলে বসাচ্ছিল, ওটা করতে হবে না? এবার ব্যাপারটা হচ্ছে ওই যে এখানে আমরা মাল্টিপল রেপ ইউজ করতে পারতাম, এখানে সিঙ্গেল রেপে আমি ইউজ করেছি। এবার যেহেতু আমি এখানে সিঙ্গেল রেপে ইউজ করেছি, এবার এই সিঙ্গেল রেপ ইউজ করার জন্য এখানে একটা ব্যাপার হচ্ছে কি, এখানে ওই যে আমাদের যে মানে এই যে এখানে যেটা আমরা করেছিলাম এই পার্টটাও আমার এখানে দরকার পড়ে যাবে, কারণ উইদাউট স্টেট আমরা এই যে পেজের মধ্যে এখানে যে ডেটাটা শো করানোর যে ব্যাপারটা সেটা আমরা করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমার এইখানে এই ইউজ রেপ মানে এটা তো করেছি, বাট তার সঙ্গে আমাকে এটাও রাখতে লাগবে, এটাও আমাকে রাখতে হবে, নাহলে পরে কিন্তু আমি এখানে এটা কানেক্ট করতে পারবো না ডেটাটা। এবার এটা কিভাবে কাজ করবে, এটা কাজ করবে যখন আমরা এখানে একটা অন্য ফাংশন বানাচ্ছি, কনস্ট সাবমিট, এটার নাম হচ্ছে ওই হ্যান্ডেল সাবমিট যেরকম নাম দিয়েছে এখানে অন SUBMIT, এখানে এর ফাংশন এরকমভাবে লিখতে পারি। এবার এখানে অন সাবমিটের মধ্যে এইবার ঘটনাটা হচ্ছে কি, আমরা এখানে এই ফর্ম থেকে আমরা ডেটাটাকে তুলব। তো এই যে ফর্ম ডেটাটা, তো বেসিক্যালি এই যে অন সাবমিট যেটা আছে, এই অন সাবমিটটা আমাদের ইউজ করতে হবে। আমাদের এই যে এখানে সাবমিট বাটনটা এতক্ষণ ইউজ করছিলাম না, এখানে অন ক্লিক, এখানে অন সাবমিট বাটনটা এখানে ইউজ হবে। যে মোমেন্টে আমরা ডেটাটাকে তুলে সাবমিট করব তখন আমরা এটা পাবো। এবার ঘটনাটা হচ্ছে কি, এইখানে ফর্মের উপর অন সাবমিট দিতে হয় না? ফর্মের উপরে, হ্যাঁ ফর্মের উপরেও লিখতে পারি।
ফর্মের এটা এটা বেসিক্যালি অন ক্লিকে হয়েছে এই ব্যাপারটা। এবার এখানে রেফারেন্স ছিল এটা, আর যেহেতু আমার এখানে ডেটা টাইপ সাবমিট রয়েছে, মানে এখানে যেহেতু ফর্মের টাইপটা সাবমিট রয়েছে, এটা যদি সাবমিট না থাকতো তাহলে আমার এখানে বাটনে লিখতে হতো। যেহেতু এটা আমার সাবমিটে লেখা রয়েছে, সেক্ষেত্রে অন সাবমিট বলে এখানে আমরা অন সাবমিট ইউজ করতে পারি। এটাকে অন সাবমিটের জায়গায় এই নামটা একটু অন্যরকম চেঞ্জ করে দিলেই ভালো হয়, যেটার নাম হচ্ছে হ্যান্ডেল, HANDLE, হ্যান্ডেল সাবমিট। এবং সেই হ্যান্ডেল সাবমিটটা আমরা এখানে ইউজ করছি, তাহলে ডিস্টিংগুইশ করতে সুবিধা হবে। তো এখানে মেনলি ফর্ম ডট কারেন্ট বলতে বেসিক্যালি এই কারেন্ট এলিমেন্টকে রেফার করছে। এবার এখানে কি হচ্ছে, ফর্ম ডেটা বলে এখানে আমাদের একটা HTML-এরই অবজেক্ট রয়েছে। এটা এটা HTML, মানে এটা হচ্ছে নর্মাল জাভাস্ক্রিপ্টের অবজেক্ট, জাভাস্ক্রিপ্টের ক্লাস, ঠিক আছে। এটা আলাদা করে আমরা ডিফাইন করেছি না, এটা জাভাস্ক্রিপ্টের ইনবিল্ট ফ্রন্ট এন্ডের, মানে এটা ব্রাউজারের মধ্যে অটোমেটিক্যালি রয়েছে, এটা ব্রাউজার অবজেক্ট, যেটার থেকে বেসিক্যালি কী হচ্ছে, এই জাভাস্ক্রিপ্টের রেফারেন্সটা পাঠিয়ে দেওয়া হচ্ছে, মানে বেসিক্যালি ফর্মের রেফারেন্সটা পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার ফর্মের রেফারেন্স কী আছে, এই যে ফর্ম অবজেক্ট, ফর্মের ডেটা রেফারেন্স পাওয়া গেছে, এবং ফর্মের ডেটা রেফারেন্স এইখানে হয় আইডি নয় নেম, যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা থাকতে হবে। এখানে হয় নেম দিয়ে, একটু উপরে স্ক্রল করবেন, একটু উপরে স্ক্রল করবেন, একবার আরেকটু স্ক্রল, এই যে উপরে অবজেক্টটা আছে না, এই যে আরেকটু উপরে, এটা ফর্ম ডেটা আছে তো। ফর্ম ডেটা তো আছে, এই ফর্ম ডেটা আর এই ফর্ম ডেটা এক নয়, এটার জন্য প্রবলেমও হতে পারে। এটা এটা ফর্ম ডেটা না লিখে ফর্ম ডেটা অ্যাকশন নাম দিই, নাহলে পরে প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, এই ফর্ম ডেটা এক নয়। এই ফর্ম ডেটাটা হচ্ছে ইন্টারফেস, যেটা আমাদের মেনলি ডেটার জন্য লাগছে। তো এখানে এটা ফর্ম ডেটা, এটার নামটা অন্যরকম দিয়ে, অ্যাকশন না দিয়ে এটা ফর্ম ডেটা স্টেট, এই নাম দিই ফর্ম ডেটা স্টেট, কারণ এটা স্টেটের জন্য ইউজ হচ্ছে। আর এইখানে যে ফর্ম ডেটা, সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের এইখানে ফর্ম ডেটা দিয়ে ডট গেট করে আমরা এই অবজেক্টটা পাচ্ছি, যার কাজ হচ্ছে ওই পার্টিকুলার এলিমেন্ট ওয়াইজ আইডিটাকে ট্যাপ করবে এবং তার যে ভ্যালুটা সেটাকে তুলে আনবে। তুলে এই নেমে বসাচ্ছে কি করে, এই অবজেক্টটা কোথায়, এটা নেই তো, সেট ডেটা কি করে করছে? সেট ডেটা রয়েছে তো, এই যে স্টেটের মধ্যে তো রয়েছে তো, এটা তো স্টেট। ও আচ্ছা, স্টেটের মধ্যে এখানে নেম সেট করছে, ইমেল সেট করছে, মেসেজ সেট করছে, ঠিক আছে। এবার বেসিক্যালি যখন কিনা আমার এখানে এই হ্যান্ডেল এটা সেট হচ্ছে এবং আমার রেফারেন্স থেকে কারেন্ট ভ্যালু তুলছে, তখনই আমার এটা হচ্ছে ঘটনাটা। তো এবার এখানে ঘটনাটা আমরা কীভাবে পাচ্ছি, লগের মধ্যে এখানে ফর্ম রেপটাকে আমরা চেক করতে পারি, হোয়াট ইজ ফর্ম রেপ, এবং তারপরে আমাদের কি আসছে সেটা আমরা দেখছি। ওকে, তাহলে এখানে এটা গেল। আমি এখানে নিচে ডিসপ্লেটা কিভাবে করেছেন একবার দেখাবেন না কোডে? জাস্ট এই তো এখানে এটা রয়েছে, আর আগে যেরকম ডিসপ্লে ছিল সেরকমই ডেটা ডট, আচ্ছা ঠিক আছে, ডেটাটা তো স্টেটের মাধ্যমে আসছে, সে কারণে ওটাকে কোনো চেঞ্জেস নেই। মেন ব্যাপার হচ্ছে ডেটা ট্র্যাকিংয়ের যে ব্যাপারটা, ওটা একটু চেঞ্জ হয়ে গেছে বাই রেফারেন্সের কারণে। এবার মেন হচ্ছে যদি কিনা হ্যাঁ, আমাদের যদি আলাদা আলাদা করে যদি আমি ফর্ম রেফারেন্স না নিয়ে, আমি যদি এরকম যেমন স্টেটে ফার্স্ট স্টেট যেরকম নিয়েছিলাম সেরকম টাইপের যদি স্টেট হিসাবে নিতাম, তাহলে ওই একটা নেম রেপ, ইমেল রেপ, মেসেজ রেপ করে আমরা দিতে পারতাম, সে একই ব্যাপারটা, মানে তখন আমাদের ওই রেপ দিয়ে আমরা ডাইরেক্টলি প্রিন্ট করতাম। যাই হোক, আমি সেটাও দরকার বলে সেটাও একবার করে দেবো। এবার এখানে কি হচ্ছে, এখানে এটা রিয়েল টাইম চেঞ্জ হবে না। এবার এটা হচ্ছে রিয়েল টাইম চেঞ্জ হবে না, না, এটা রিয়েল টাইম চেঞ্জ হবে না, কারণ এটা অন ক্লিকের ওপর দেওয়া আছে টেক্সট মেসেজ। এটা যখনই আমরা এখানে ক্লিক করব তখন এটা চেঞ্জ হবে, হয়েছে চেঞ্জ। কিন্তু মেন ব্যাপার হচ্ছে যখনই আমরা সাবমিটে ক্লিক করেছি, আমার এই HTML-এর একটা প্রবলেম হচ্ছে কি, যে মোমেন্টে এই সাবমিট বাটন হবে তখন এটা রিফ্রেশ করে দেয় পেজটাকে। এটা হচ্ছে HTML-এর ডিফল্ট অ্যাকশান।
তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য এখানে কি করতে হয়, এখানে ইভেন্ট পাস করে ফর্ম ইভেন্ট, এবং সেখানে ই ডট প্রিভেন্ট ডিফল্ট এটা আমাদের বসাতে হবে, ঠিক আছে। এবং এখানে মেনলি এটা ফর্ম ইভেন্ট, এটা এটা বসালে পরে কী হচ্ছে, আমাদের ফর্মের যে নর্মালি যে কাজটা করে, যে ফর্ম সাবমিট হলেই রিফ্রেশ হয়ে যাওয়া, সেটাকে প্রিভেন্ট করবে, সেটাকে করতে দেবে না। ওইটার জন্যই এটা প্রিভেন্ট ডিফল্ট এটা ইউজ করতে হয় জাভাস্ক্রিপ্ট ফর্ম হলে পরেই। এবার আবার এখানে শিবাজি ঠিক আছে। এবার এখানে আমরা এটা বসালাম, দেখি এবার ঘটনাটা কী ঘটলো, ডেটাটা দেখতে পেলাম না। এবার এখানে দেখুন আমাদের এই যে ডেটাটা সেটা এখানে পুট করেছি এবং আমাদের সাবমিট হয়েছে এবং সেটা আমাদের কারেন্ট স্টেটের মধ্যে ঢুকে গেছে। এবার ঘটনাটা হলো কি, ডেটা প্রবলেম, কারণ এইখান থেকে আমরা পাচ্ছি কি ভ্যালু, আমরা কি ভ্যালু সেট করেছি, ভ্যালু সেট করিনি, ঠিক আছে। তাহলে এখানে ইনপুট নেম, ইনপুট কন্ট্রোল নেম এটা পেয়েছি, এটা একটা 0, তারপরের পার্টটা হচ্ছে এইটা, তারপরের পার্টটা হচ্ছে এটা, ঠিক আছে। মানে এইভাবে আমাদের পুরো ফর্মের যে ইনপুট এলিমেন্টসগুলো আমরা এখানে পেয়েছি। তাহলে এবার আমাকে পেতে গেলে কী করতে হতো, এখানে ফর্ম ডেটা গেট নেম করেছে, ঠিক আছে। এবার এই যে গেট নেমের যে ব্যাপারটা, এটা অ্যাকচুয়ালি কী করতে হবে, এই নেমের ক্ষেত্রে যখন মানে এই যে গেট যেহেতু ইউজ করেছে ফর্ম ডেটা গেট, তো এই গেটের ক্ষেত্রে আমাদের ডেটাটা এইখানে এইভাবে বসাতে হবে, নেম দিয়ে নেম কি, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফর্ম কি, জানি না আশা করি না ওইভাবে কাজ করেননি, ওইভাবে কাজ করেননি। এটা হচ্ছে এইগুলো হচ্ছে ফর্ম কি, এগুলো ফর্মের মানে HTML ফর্ম থেকে যখন আমরা ডেটা সার্ভার সাইডে সেট করি, তখন ফর্ম কি হিসাবে এইগুলোকে মানে এই নেম যেটা আছে নেমের মধ্যে অ্যাকচুয়ালি আমরা কি ইউজ করি এবং তার ভ্যালুটা তারপরে আমরা পাই সেটা। ওকে, তাহলে এবার দেখা যাক, আবার ট্রাই করে একটা দিয়ে আপাতত সাবমিট করে দেখি, এসে গেছে, ঠিক আছে। তার মানে ওখানে আমাদের নেম ধরে আমাদের ডেটা নেম পেয়ে গেছে। তাহলে এখানে আমাদের ডেটা ভ্যালু নেম দিয়ে ফর্ম ডেটা নেম পেয়ে গেছে। ওকে, তাহলে আমাদের এখানে shivaji@abc.com টেস্ট মেসেজ, এই যে এতগুলো মেথড দেখানো যাবে, তো কোনটা ইউজ হয়? এবার সবকটাই ইউজ হয়, এবার জায়গা বিশেষে কোনটা কখন ইউজ হবে সেটা আপনার নিজের সুবিধার উপর ডিপেন্ড করছে। সবকটাই ইউজ হয়, মানে এখানে বেসিক্যালি আপনি যে কোনোটাকে ইউজ করতে পারেন, ফার্স্টেরটাকে ইউজ করতে পারেন, সেকেন্ডেরটাকে ইউজ করতে পারেন, অথবা থার্ডেরটাকে ইউজ করতে পারেন। আর একটা জিনিস আমি জানতে চাই, এখানে যাই সাবমিট করছি এই সিঙ্গেল পেজের মধ্যেই হচ্ছে, এই ফর্মটাকে সাবমিট করলে আরেকটা পেজে ডেটাটা নিয়ে যাবো, নিয়ে গিয়ে দেখাবো, সেরকম করা যায় না? তার জন্য তো আমার সার্ভার সাইডের পার্ট দরকার, সার্ভার পার্ট না থাকলে আমরা কী করে পাঠাবো? কারণ আপনি যেটা বলছেন এক পেজ থেকে আরেক পেজে, এক ইউআরএল থেকে আরেক ইউআরএলে নিয়ে যেতে গেলে ওটা তো HTTP রিকোয়েস্টের উপর বেস করে হবে, আর HTTP রিকোয়েস্ট প্রসেস করে সার্ভার সাইড থেকে। এইখানে যে এক পেজ থেকে আরেক পেজে নিয়ে যাওয়া যাবে না তা নয়, যাবে, অবশ্যই যাবে। এখানে বেসিক্যালি আমাদের যদি এক পেজ থেকে আরেক পেজে যদি পাঠাতে হয়, তাহলে আমাকে ওটা রাউটারের মাধ্যমে পাঠাতে হবে। আর সার্ভার সাইড হলে কি হবে বলছেন? সার্ভার সাইড হলে আপনি কোনো একটা এন্ড পয়েন্ট হিট করলেন, হ্যাঁ, এন্ড পয়েন্টে ক্লিক করা হবে, এবার সেই ফর্মটা পোস্ট করলেন, এন্ড পয়েন্টে ক্লিক করা হবে, এবার এন্ড পয়েন্টে ক্লিক করলে পরে তখন সেখানে ডেটাটা যাবে, এবার সেইখান থেকে ডেটা রিসিভ হবে।
সেটা গিয়ে ডেটাবেসে সেভ হবে বা কিছু হবে, তারপর ওখান থেকে আবার একটা পেজে দেখানো হবে। হ্যাঁ, একটা পেজে হতে পারে, মানে মানে বেসিক্যালি ওটা সাবমিট হলো, অন্য রকম মেসেজ দিয়ে দিল যে ইওর ডেটা সাবমিটেড সাকসেসফুলি। যদি সেরকম টাইপের যদি করতে হয়, কুইক এপিআই হচ্ছে জেসন প্লেস হোল্ডার টাইপই কোড। এখানে জাস্ট আমি এটা ইউজ করছি। এটা রিয়েল টাইম হিসেবে কাজ করবে, বাট কিছুটা হয়ে যাবে। তো এইখানে মেনলি কী হচ্ছে, এই জেসন প্লেস হোল্ডার টাইপই কোড এটাকে আমি নিলাম অ্যাজ এপিআই। এবার এখানে আমার যদি এই ডেটাটাকে যদি সাবমিট করতে হয়, এইখানে ফর্ম ডেটা দিয়ে যদি আমাকে সাবমিট করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এটা করতে পারি, কস ডেটা ও বিজে, মুছে দিলেন? না না মুছে দিইনি, এখানে এই ডেটা অবজেক্ট বলে আমি এখানে রাখছি, সেটাকেই আমি এইখানে পুশ করব। আর এবার আমরা কী করছি, এখানে ফেচ বলে একটা এপিআই রয়েছে, যেটাকে ইউজ করে আমি ওইখানে ডেটাটা পোস্ট করব। এখানে পোস্ট করব এবং পোস্ট করব এই পার্টিকুলার ইউআরটায়, ইউজারের ইউআরএলে। অ্যাকচুয়ালি এখানে যেটা পোস্ট হবে, ইউজার্স এখানে পোস্ট হবে। আমরা এইটাকে, এই ডেটাটা যেটা পোস্ট হচ্ছে, পোস্ট হওয়ার পর এবার এখানে কী আছে, ডট দেন দিয়ে আমরা এখানে ডেটাটাকে ক্যাচ করে কনসোলে শুধু দেখব যে কী আসছে ডেটাটা। এটা অ্যাকচুয়ালি সার্ভার সাইড থেকে ঘুরে কনসোলে আমাকে শো করবে। এমনি আমাদের এখানে এই আউটপুটটা চলে আসবে। ইনফ্যাক্ট আমরা চাইলে এখানেও শো করতে পারি। আপাতত আমাদের এখানে মেনলি ডেটা যেটা আছে এটা পোস্ট করলাম। আবার দেখুন কিছুক্ষণ বাদে এটা এলো আইডি সমেত। তার মানে এটা ডেটাবেস হয়ে ঘুরে আসলো। ঠিক আছে, যদি ডেটাবেসে না ঘুরে আসতো তাহলে নিশ্চয়ই আইডিটা পেতো না। তো এই হচ্ছে বেসিক্যালি প্রসেস, যেটা সার্ভার সাইড থেকে ঘুরে রেসপন্স হয়ে আসলো। এইভাবেই আমরা ডেটাবেসে ডেটা পাঠিয়ে থাকি। এবার এইখানে এই যে ফেচ এপিআই বা এই যে ফর্ম ডেটা, এই দুটো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফর্ম, মানে ওয়েব ব্রাউজারেরই আমাদের অবজেক্ট, যেটা সমস্ত ব্রাউজারেই রয়েছে। মানে এখানে এই ফর্ম ডেটা, ফেচ, এইগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের ডিফল্ট ফাংশনস। মানে এটা ডিফল্ট একটা ক্লাস, আর এটা হচ্ছে ডিফল্ট ফাংশন। এবার এখানে এটাকে আরও বেশি এক্সটেন্ড করে বা এনলার্জ করে অন্য প্যাকেজও আছে, যেটাকে অ্যাক্সিওস বলে একটা প্যাকেজ আছে, যেটা আরও বেশি কাস্টমার। একদিনে করা ভুলে যাবে। যাই হোক, এবার মেন ব্যাপারটা হচ্ছে, এবার এই যে জিনিসটা রয়েছে, এবার এখানে যদি আপনাকে আইডি দিয়ে যদি দেখাতে হয়, মানে আপনি যদি এমনি স্টার্ট করে একবার জাস্ট বলতে চান বলতে পারেন অ্যাক্সেসটা কি, কিন্তু মানে একটা পরে আলাদা ক্লাস নিলে বেটার হয়। এবার এই যে এখানে যে ডেটাটা আছে না, আমি চাইলাম যে এই ডেটাটা আমি এখানে না ফেলে আমি এইখানে ডেটাটা ফেলবো। অ্যাকচুয়ালি এখানে যে ডেটাটা পাবো সেই ডেটাটাকে আমরা ওইখানে ফেলবো। সেট ডেটা অবজেক্ট নয়, ডেটা, এইটাকে আমরা ফেলবো। ঠিক আছে, এবার দেখা যাক কীরকম দাঁড়ায়। তাহলে আইডিটাও আপনি দেখাতে পারবেন ওখানে? হ্যাঁ, সে তো পারবো। সোমনাথ টেক্সট মেসেজ সাকসেসফুল হয়েছে, দেন আউটপুটটা এখানে শো করছে। ঠিক আছে, মানে বেসিক্যালি যখন এটা সাবমিট হয়, ডেটাবেসে সাবমিট হয়ে গেলো, তখনই এটা আমরা শো করলাম। তার জন্য আমরা এখানে করলাম কি, এইখানে আসলো, এবার এখানে এই সাকসেসফুল মেসেজটা শো করানো হলো, আর ডেটাটা সেট হলো, যেটা আমাদের এখানে শো করলো। ওকে, এই হচ্ছে এপিআই দিয়ে আমাদের কাজ করার প্রসেস। এটা রিয়েল এপিআই না, ডামি এপিআই, বাট এপিআই ফাংশনটা কাজ করছে। কি আজকে এই অবধি?
না ঠিক আছে, আর কিছু যদি বলতে হয় বলুন, অন্য কোনো ছোটখাটো জিনিস। আজকে এই অবধি থাকুক। আচ্ছা, ইউজ ফর্মটা কি আমরা দেখবো না ওটা দেখবো না? ইউজ ফর্ম বলে কোনো হুকস আছে? আমি আগে দেখে নিই, কারণ আমার এ- আমার নলেজে যতটা না, আমি জানি। নিজস্ব নেই, ওটা ইসে থার্ড পার্টি। হ্যাঁ, থার্ড পার্টি যখন আছে, তো থার্ড পার্টিতে আমাদের এখানে ইউজ হুকস বলে, এখানে usehooks.com বলে একটা সাইট রয়েছে। এবার এইখান থেকে আমরা এই হুকসটাকে আমরা ডাউনলোড করলে এখানে এই যে এতগুলো হুকস রয়েছে, ইউজ ডিবাউন্স, ইউজ লোকাল স্টোরেজ, মানে যত রকমের আমাদের নেটিভ ফিচার্স আছে, এগুলো হচ্ছে সমস্ত HTML এর নেটিভ ফিচার্স। এই HTML এর যত নেটিভ ফিচার্স আছে, সেই নেটিভ ফিচার্সগুলোকেই হুকসে কনভার্ট করে দেওয়া আছে। এর কিছু অ্যাডভান্টেজ, কিছু ডিসঅ্যাডভান্টেজ অবশ্যই আছে। যেমন কিনা হুকস কখনোই অন্য কোনো ফাংশনের ভেতরে কল করা যাবে না। মানে যেমন কিনা এইটা, এই যে ফেচ ফাংশনটা হচ্ছে হ্যান্ডেলের মধ্যে ডাইরেক্টলি ইউজ করতে পারছি, কিন্তু হুকস আমরা কিন্তু অন্য কোনো ফাংশনের ভেতরে ইউজ করতে পারবো না। মানে এরকম টাইপের যে ফাংশন আছে, সেই ফাংশনের ভেতরে ইউজ করতে পারবো না। হুকস ফাংশনের মধ্যে ইউজ হবে না, হুকস ডাইরেক্টলি ইউজ হবে এইরকমভাবে। তো হুকসের কিছু অ্যাডভান্টেজ, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তো আজকে এই যে থার্ড পার্টি যে হুকসগুলো আছে, এরকম হুকস আপনি ইচ্ছা মতন কোটি কোটি বানাতে পারবেন। কারণ এইগুলো সমস্ত, এই যে হুকসগুলো রয়েছে, এই হুকসগুলো সবই হচ্ছে এই যে আমরা যে আগের দিন যে এটা যে করেছিলাম, এই যে ইউজ এফেক্ট দিয়ে এই যে পার্টটা, এটাকেও আমরা একটা হুকস বানাতে পারি। এটা হচ্ছে ইউজ টাইটেল। এর মধ্যে দেখুন না, ইউজ টাইটেল বলে হয়তো আছে, ইউজ টাইটেল বা ইউজ মেটা বলে। ইউজ টাইটেল অথবা ইউজ মেটা বলে এখানে থাকবে, এই যে ইউজ ডকুমেন্ট টাইটেল। ঠিক আছে, এর কাজ হচ্ছে কি, এই হুকসটাকে ইউজ করলে এখানে আমরা এখানে দিলাম, এবার এই যে এই হচ্ছে ইউজ ডকুমেন্ট টাইটেল বলে এইভাবে দিয়ে দিয়েছে। যেটা আমরা এখানে ইউজ এফেক্ট দিয়ে এইভাবে বসিয়েছি, সেটাই এখানে এই ইউজ ডকুমেন্ট টাইটেল বলে একটা হুকস বানিয়ে এটা দিয়ে রেখেছে। বোঝা গেল? এবার এটা আমি যখন কাস্টম হুকস বানানো শেখাবো, তখন আপনি চাইলে কাস্টম হুকস ইউজ করতে পারেন, না চাইলে করবেন না, কোনো অসুবিধা নেই। এখানে এই যে এখানে ক্লিক করলে এখানে হুকসে টাইটেল চেঞ্জ হওয়া উচিত, না হচ্ছে না। এইভাবে এখানে এটা হবে, মানে এখানে এটা ট্যাপ করলে পরে নতুন পেজ ওপেন হবে, যার মধ্যে ওইটা হয়তো শো করবে। এই যে এখানে যখনই ক্লিক করছে তখনই এখানে টাইটেলে টাইটেলটা চেঞ্জ করছে অন ক্লিকে। এটা এটা তো সিম্পল ব্যাপার, এটা তো চাইলে আমরা এখানেও করতে পারি। এটা বাজে বাজে এসে হুম, ইউজলেস হুক একটা, ওটা যেটা দেখালেন ওই মাত্র। ইউজলেস না, ওটাও একটা কাজের হোক। অন্য একটা পেজের টাইটেলটা চেঞ্জ করে দিয়ে শুধু ইউ ক্লিকড 10 টাইমস দেখানো কোনো মানে আছে? টাইটেলটাই যদি চলে যায় উপরে ওই ট্যাবে, পেজটা কি সেটাই তো বুঝতে পারবো না। ওই যে এখানে সোমনাথ বলে থাকছে, এখানে এটা বসালাম, বসিয়ে আচ্ছা, এখানে এটা একটা ব্যাপার হচ্ছে যে হুকস এর যে চেঞ্জেসটা, সেটা আমাদের এটা ইউজ এফেক্টে রয়েছে, তার মানে এটা অন লোডে রয়েছে, মানে যখন আমাদের এটা পেজটা লোড হচ্ছে সেই মুমেন্ট আমি এটা দেখতে পাচ্ছি। বাট এটাকে তাহলে নেমে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে রাখতে হবে, সেটা দিয়ে আসবে। না না, এবার এই যে ব্যাপারটা, এটা আমরা এইখানে ইউজ করতে পারতাম যদি এইখানে এরমভাবে রাখতাম। ঠিকই, এই তো এবার এসছে। এটা ওই ইভেন্টের উপর বেস করে, কারণ যেহেতু আমাদের এখানে ইভেন্ট পারফর্ম করছে, তো সেই কারণে। এবার মেন ব্যাপারটা হচ্ছে কি, যখন আমরা ওই আলাদা করে হুকস বানাই,
তখন হুকস বানানোর সময় আমাদের অ্যাকচুয়ালি যখনই আমাদের এখানে হুকসটা যখন রিলোড হচ্ছে তখনই ওই ডেটাটাকে রিলোড করছে, তো যে কারণের জন্য ওইটা শো করছিল মানে এখানে এই পেজটার মধ্যে যে কাউন্টার ইনক্রিমেন্টের যে প্রসেসটা সেটা। এবার মেন হচ্ছে ওখানে যেটা শো করে না ওটা ওটা হচ্ছে ওই যে কিছু কিছু জায়গায় আছে না চ্যাট চ্যাট বক্স, এটা ইউজফুল নয় আপনি যেমন বলছেন তেমন ইউজফুলও, যেখানে কিনা চ্যাট বক্স থাকে যে সমস্ত ওয়েবসাইটে দেখায় না এখানে চ্যাটে মেসেজ কামিং নোটিফিকেশানগুলো, তো ওইটা তো ওই তখন এই হুকসটা তখন ইউজ করা হবে। কারণ এখানে বেসিক্যালি কী হচ্ছে রিয়াক্ট দিয়ে তো আমরা চ্যাট ইন্টারফেসও তো বানাই, হ্যাঁ তো তখন চ্যাট ইন্টারফেসের ক্ষেত্রে তখন তো এই ধরনের হুকস আপডেট তো দরকার পড়বে। এখানে অ্যাকচুয়ালি যা যা হুকস রয়েছে বেকার হুকস নেই, সবকটাই কাজে দেখাচ্ছে না, নাহলে বসে বসে পাগলের মতন এতগুলো হুকস বানিয়ে রেখেছে কেন? নিশ্চয়ই তো তার কারণ আছে না। আমি ওটা বেকার তাহলে শিখলাম, কোনটা? ইউজ ফর্ম। ইউজ ফর্ম যেটা শিখলেন ওটা দরকার তো নেই ওটা, হ্যাঁ এবার দরকার আছে। ওই ইউজ ফর্মটা আবার কোথায় ইউজ হয়? ওটা এইখানে নয়, ওখানে ইনার্সিয়া বলে একটা আছে, আমি জানি না ওইটাই আপনি দেখেছেন কিনা। না না, ইউজ ফর্ম বলে সার্চ করুন, ইউজ ফর্ম। ওই যে এখানে একটা ইনার্সিয়া বলে এখানে একটা রয়েছে, ঠিক আছে, যেটা বেসিক্যালি ব্যাক এন্ড প্ল্যাটফর্মের সঙ্গে ইন্টিগ্রেট হয়, যে কোনো ব্যাক এন্ড, ঠিক না আছে। না, আপনি ইউজ ফর্ম বলে সার্চ করুন যে ইন রিয়াক্ট ইউজ ফর্ম। আচ্ছা, দরকার নেই এটা। এবার চাইলে ইউজ করতে পারেন, বাট এখানে বেসিক্যালি এই ইউজ ফর্মের সেরকম খুব একটা আমার তো মনে হয় না কোনো রিকোয়ারমেন্ট আছে, কারণ এতে মাথা খারাপ হবে। রেজিস্টার করতে হয় ডট 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 রেজিস্টার। এত কিছু করার দরকার কি আমার? এত কিছু আমি করবো কি জন্য? হ্যাঁ, যদিও এখানে অনেকগুলো অপশানস দেওয়া রয়েছে, যেমন এখানে এই যে সেট ভ্যালু, এখানে এরর চেকিং, এই সমস্তগুলো রয়েছে। এবার এবার এই সমস্ত জিনিসগুলো রয়েছে, এবার এগুলো তো চাইলে তো আমরা এখান থেকেও পেতে পারি, আমরা এই যে এখান থেকেও তো আমরা পেতে পারি। এখান থেকেও তো আমরা সেই এখানে যে প্রথম লাইনটা নেম যেটা আছে ওটা রিকোয়ার্ড করতে চান, আর মিনিমাম লেন্থ 3, আর না হলে এরার দেখাবেন, ওরকম যদি করতে চান ওসবগুলো, ওগুলো তো খুব কাজের জিনিস ফর্মে। দেখুন ওগুলো হচ্ছে ইম্প্রোভাইজড ব্যাপার, ঠিক আছে। এবার চাইলে আমরা এই নেটিভটাকে ইউজ করে আমরা ইমপ্রুভ করতে পারি, অথবা চাইলে আপনি এই ইউজ ফর্মটাকে ইউজ করতে পারেন। দেখুন মেন ব্যাপারটা হচ্ছে থার্ড পার্টি অপশানস দেওয়া আছে, চাইলে আপনি করতেই পারেন। এমনি ফর্ম ইসে দিয়ে করা যাবে, মানে সেটা জানতে, কেননা যে কোনো ফর্ম বানালে ভ্যালিডেশন কিছু না কিছু দিতে বলবে। এবার দেখুন নর্মালি এটা যেটা আছে এখান থেকেও আমরা আমরা করতে পারি, যেমন বেসিক্যালি কী হচ্ছে এই যে এখানে যে ডেটাটা রয়েছে, এবার এখানে আমরা কি বলতে পারি, যদি কিনা কোনো ডেটা যদি আমার না থাকে তাহলে আমাদের সেই ভ্যালিডেশনস হিসাবে আমরা এখানে দিতেই পারি যে ডেটা ভ্যালু নেই, মানে এখানে নেম ভ্যালু দেখতে পাচ্ছি না, তো নেম ভ্যালু না থাকলেই এখানে হাইলাইট করে দাও, তো এখানে যদি এরকম বলা হয় এখানে করছি সরি ডেটা ডট নেম, যদি যদি না থাকে তাহলে এখানে করবো কি টেক্সট চেঞ্জার, ঠিক আছে, এটা যদি থাকে তখন আমরা এখানে দেখাবো, ঠিক আছে। টেক্সট চেঞ্জার, এটা টেক্সট চেঞ্জার নয়, সাকসেসই, কারণ যখন থাকছে তখনই শো করছে। আর যদি না থাকে, মানে এটা হচ্ছে যদি এরকম যদি না থাকে তাহলে এখানে ডেঞ্জার, এটার সাথে যদি আরেকটা জাস্ট লাগাতে চাই যে মিনিমাম 3টে ক্যারেক্টার লেন্থ হবে, তাহলে কি করব? নেম রিকোয়ার্ড,
ঠিক আছে, তাহলে এখানে এটা শো করবে। তাহলে এখানে কি আছে, আমাদের এই ফর্মটা এরকম দেখি, দেখুন বাই ডিফল্ট এসে গেছে। আর এখানে যেই এটা দিলাম, এবার এবার বেসিক্যালি কী হচ্ছে, এটা এখানে চলে আসছে, বাট এটা হচ্ছে অন ইভেন্টে এটা সেট করতে হবে। তাহলে এবার অন ইভেন্টে যদি আমাকে করতে হয়, অন চেঞ্জ CH অন চেঞ্জ, এইখানে আমাকে ওই হ্যান্ডেল সাবমিট যে অপশানটা রয়েছে ওইটাকে আমি এখানে লাগিয়ে দিলাম। তাহলে কী হবে, যে মুমেন্টে এটা ফাঁকা থাকবে, মানে এটা পুট হচ্ছে অ্যাকচুয়ালি এই অন ক্ষেত্রে। সাবমিট দিতে পারবেন না, তাহলে ও বারবার সব হিট করবে। এবার এটা বারবার হিট করছে। এবার ঘটনাটা হচ্ছে কি, এই ক্ষেত্রে যদি আমার এটাকে যদি সেট করতে হয়, তাহলে এই ক্ষেত্রে আমি এই প্রসেসটাই অ্যাপ্লাই করতে পারি, এটা একটা অল্টারনেট ওয়ে। তাহলে কী হচ্ছে, এখানে আমি যেই এই লিখলাম সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে, ঠিক আছে। এবার তারপর কি করলেন সেটা দেখতে, এখানে হচ্ছে এই তো সেট ডেটা অন চেঞ্জের যেটা আমরা আগে ইউজ করেছিলাম, এই যে ওপরে যেটা ইউজ করা ছিল, ঠিক আছে, সেটাই এখানে রয়েছে, ঠিক আছে। এখানে বেসিক্যালি কী হচ্ছে, সেট ডেটা, এখানে নেম ভ্যালু যদি থাকছে, তাহলে কী হচ্ছে, এখানে যদি নেম না থাকে তাহলে এখানে এটা দেখা শো করবে। ওকে, যদি আরেকটা ভ্যালিডেশন দিতে চান যে থ্রি ক্যারেক্টার হচ্ছে বড় হতে হবে। এবার যদি আমরা এখানে আরেকটা ভ্যালু দিই, যে এখানে বলছি ডট লেন্থ গ্রেটার দ্যান 3, ঠিক আছে। এখানে এটা থাকবে এবং তারপরে গ্রেটার দ্যান 3 হবে। এবার এটাকে যদি এরকম করি, লেস দেন 3 যদি হয়, আছে অথচ লেস দেন 3, তাহলে সেক্ষেত্রে এটা দিয়ে দিই, ঠিক আছে। তাহলে এইখানে এটা কি দাঁড়াবে, প্রথমত নাম রিকোয়ার্ড, এখানে এটা দেখাচ্ছে, ঠিক আছে। ওয়ার্নিং ডাব্লিউ, তার মানে প্রথমত আমার এখানে নেম নেই, দেন নেম আছে, কি কাজ করছে তো, তার জন্য কি আমাকে কোনো ফর্ম ইউজ করতে হচ্ছে না? তারপর চলছে ইমেলের জন্য, যদি এই যে এগুলো যে সিএস করছে এগুলো যদি কোনো করতে হয়, ইমেলের জন্য যদি বলে যে কোনো তোমাকে ফরম্যাট চেক করতে হবে, এগুলো কিভাবে করে? ইমেলের জন্য ইমেল ফরম্যাট যদি চেক করতে হয়, এবার অবভিয়াসলি ইমেল ফরম্যাটে কী রয়েছে, ওর ডিরেকশানে আমাদের @সাইন দেখবে, সাইন আছে কি না, তাহলেই যদি না থাকে তাহলেই ওটাই ইমেল হবে না। অবশ্যই রেজেক্স পাওয়া যায় কিছু, হ্যাঁ, রেজেক্স তো পাওয়াই যায়, রেজেক্স চেক তো করাই যায়। এইখানে এই যে যেটা আছে সেটা থেকে আমরা ডট রেজেক্স, এখানে ম্যাচ বলে অপশান আছে, এই ম্যাচের মধ্যে দিয়ে আমরা রেজেক্ট চেক করতে পারি। রেজেক্সটা দেখে কে ভগবান জানে, ও রেজেক্স মুখস্থ করতে পারা যাবে না, ও কোথা থেকে কপি পেস্ট করে বসানোটাই সুবিধাজনক। তারা লিখতে পারে সেটাই ভাবছি, তারা সত্যি ভগবান। মেন হচ্ছে ওটা প্র্যাকটিস, ভগবান বলা ভুল, ওটা হচ্ছে একটা প্র্যাকটিস। কারণ রেজেক্সের ওটাও একটা ম্যাথমেটিক্যাল প্রসেস, কারণ ওখানে স্ট্রিংয়ের জন্য এস ইউজ করা হয়, ডিজিটের জন্য ডি, এবার অথবা আমরা নাম্বার ইউজ করতে পারি বা ক্যাপিটাল ইউজ করতে পারি, এইভাবে করে এবার সেই কম্বিনেশনটা যত বেশি লিখবেন, প্র্যাকটিস করবেন, করতে করতে ওটা হয়ে যায়। এবার যারা বেসিক্যালি কী করে, ওই
রেজেক্সের উপর আগে তো ভালো লোকে কাজ করতো, এখন এআই এসে যাওয়াতে হয়তো আহ, আহ, অনেকে পারবে না, কিন্তু তবুও একসময় তো রেজেক্স ইউজ করাই হতো। এবং রেজেক্স ভালো অনেকে লিখতে পারতো, অনেকে পারতো না। এবার যারা পারতো না তারা কোনো না কোনো সাইট থেকে রেজেক্স অপশানস জেনারেট করে নিত। এবার রেজেক্সে কোথায় সব থেকে বেশি ইউজ হতো? ওয়েব স্ক্র্যাপিংয়ের জন্য, যেখানে ওয়েব স্ক্র্যাপিংয়ের কাজ হতো, মানে যেখান থেকে ডেটাবেস, যারা ডেটা জেনারেট করতো, লিড জেনারেশন টুল যারা বানায় ওয়েব স্ক্র্যাপিং করে, তাদের জন্য রেজেক্সটা খুব দরকার পড়ে। এবার ওয়েব স্ক্র্যাপিংয়ে তো 100% রেজেক্স ছাড়া ওয়েব স্ক্র্যাপিং হবেই না। এবার সেক্ষেত্রে করতে করতে ওটা অভ্যাস হয়ে যায়। সব কিছুই তো অভ্যাসের ওপর ডিপেন্ডেড, যত বেশি অভ্যাস হবে তত বেশি হয়ে যাবে। আর এই হচ্ছে বেসিক্যালি প্রসেসটা। এবার এইখানে এবার দেখুন, এবার এইটাকে যদি আপনি যদি মনে করুন কোনো ফাংশন বা কিছু একটা বানাতে পারেন, এইটাই ইটসেলফ একটা ফাংশন হয়ে যাবে। মানে এইটাকেই আমি একটা ফাংশন বানিয়ে দিলাম, এটাকে নিয়ে একটা ফাংশন বানিয়ে দিচ্ছি বাইরে। আচ্ছা, এবার হচ্ছে কি লজিক। না না, উপরে সেমিকলন দিয়েছেন একটা, ওই যে দেখুন ওই। এবার এখানে হচ্ছে লজিক। এবার লজিকের ক্ষেত্রে কী হবে, এইখানে অ্যাকচুয়ালি আমরা ডেটাটাকে পাঠাচ্ছি। ডেটা বলতে সিঙ্গেল ডেটা, ঠিক আছে? এখানে হচ্ছে সিঙ্গেল ডেটা। ওকে, এই হয়ে গেল চেক ডেটা। এটা বসে গেল এখানে, এটা এখানে, এখানে কোড ছোট হয়ে গেল। কেন এটা কাজ করছে না? ওপরে চেকটাই শুধু নেম আছে না? না, ওপরেটা যে নেম আছে, কিন্তু আমার এখানে তো যে ফাংশনটা বানালাম এক্সট্রা, না, ওপরে চেকটা এই যে ডেটা ডট নেম না? না না, এখানে এখানে ডেটা ডট নেম নেই, শুধু ডেটা রয়েছে, ডেটা ডট লেন্থ এইভাবে রয়েছে। কাজ করছে না। ও হো হো হো, আচ্ছা, এটা এইভাবে হবে। ও, ওই দুটোর ভেতরে এটা নেই তো?
এইভাবে বসবে, এটা কি এলিমেন্ট হিসেবে বসবে। কেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা একটা এলিমেন্ট হিসেবে আমরা এখানে রেন্ডার করছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কম্পোনেন্ট, কারণ এখানে আমরা এটা যেটা ইউজ করেছি এটা হচ্ছে একটা কম্পোনেন্ট হিসেবে ইউজ করা হয়েছে। এটা একটা কম্পোনেন্ট হিসেবে ইউজ করা হয়েছে, তার জন্য এটা এইভাবে লিখব। কারণ এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, কম্পোনেন্ট না করলে আমরা এটাকে একই ফাংশন হিসেবে ট্রিট করছে, আর যখন আমরা কম্পোনেন্ট হিসেবে এটাকে ইউজ করবো তখন এটা আলাদা আলাদা এলিমেন্ট হয়ে যাবে। বুঝলাম না, এটা কি বুঝলাম না। দেখে নিই আমি জিনিসটা। এটা কাজ করছে কারণ আপনি ওই স্টেপটা সবকটা হয়তো লেখেন নি, সেট স্টেট। ও হ্যাঁ, সেট স্টেটের ব্যাপারটা লেখা নেই, এটাও ঠিক। হ্যাঁ ঠিক আছে। অ্যাকচুয়ালি কি করে কম্পোনেন্ট হলো এটা বুঝতে পারলাম না। হ্যাঁ, কম্পোনেন্ট হলো এইভাবে, যেহেতু আমরা এই যে আমরা নর্মালি একটা কম্পোনেন্ট যেটা লিখেছি এটাও যা এটাও তাই। এখানে বেসিক্যালি কী হচ্ছে, এখানে তো এই JSX রিটার্ন করছে না, এই যে এলিমেন্টে যেটা রিটার্ন করছে এটা কি রিটার্ন করছে, JSX এলিমেন্ট, রাইট? তো এবার এটা যেহেতু JSX এলিমেন্ট, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে এইভাবে ইউজ করতে পারি, অথবা আমরা এটাকে ফাংশন হিসাবে যদি করি, মানে এইভাবে যদি রাখতাম এটাকে এইভাবে ইউজ করতে পারতাম। এবার এটা হয়ে গেলে পরে কী আছে, তখন এটা হয়ে গেলে তখন ফাংশন, তখন সেক্ষেত্রে আমরা এইটাকে এইভাবে ইউজ করতে পারবো না, তখন আমাদের এটা এইভাবে ইউজ হবে। না, ওই ফাংশনটাতে তো ডেটাটাকে এরকম ভাবে লেখা মানে এটা একটা ইয়ে হয়ে গেল। যখনই আমরা এই সিনট্যাক্সটা তো দেখিনি এখনো। এই হয়ে গেল প্রসেস। না, এটা ঠিক আছে, এটা বুঝতে পেরেছি, কিন্তু ওই যে ওখানে যে ওটা জাস্ট একটা ব্র্যাকেট দিয়ে দিলেন, ওটা একটা এলিমেন্ট হয়ে গেল কেন? ওটা কেন হলো? এবার এইটাকেই যদি আমরা এরকম করে দিই তাহলে এটা এলিমেন্টে কনভার্ট হয়ে গেল। কেন মানে কেন ওটা একটু বুঝিয়ে দেবেন, আমি এটা বুঝতে পারছি না। এবার এইটা এলিমেন্ট হলে এখানে বেসিক্যালি কী হচ্ছে, এখানে যে ডেটাটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে এই হচ্ছে ডেটা প্রপার্টি, এইটা হচ্ছে ডেটা প্রপার্টি। আর এই ডেটা প্রপার্টি যখন আমরা এখানে ইউজ করছি তখন সেক্ষেত্রে এটা তখন এইভাবে কাজ করবে না। সেট করে নিই তাহলে আগের মতন ব্যাপারটা। তবে একটু বুঝিয়ে দিন, আমি বুঝতে পারছি না কেন ওটা কম্পোনেন্ট হয়ে যাচ্ছে। বোঝাচ্ছি, আগে লিখে নিই জিনিসটা। দেখুন, একটা কম্পোনেন্ট যখন আমরা তৈরি করছিলাম নর্মালি, সেই কম্পোনেন্টটা ছিল একটা ফাংশন, তাই? ঠিক। এবার এখানে এই কম্পোনেন্টের মধ্যে আমরা যখন রিটার্ন দিয়ে যখন কোনো আউটপুট দেখাচ্ছি তখন সেটা কি আউটপুট হচ্ছে, একটা ফাংশনের আউটপুটই তো বেরোচ্ছিল। কিন্তু এই যে ফাংশনের আউটপুটটা, সেই ফাংশনের আউটপুট কি রিটার্ন করছে, একটা JSX এলিমেন্ট, মানে একটা HTML এলিমেন্ট, জাভাস্ক্রিপ্ট XML এলিমেন্ট রিটার্ন করছে। এবার এটা একটা ফাংশন, আবার এটাও একটা ফাংশন। এবার এই ফাংশনটার মধ্যে শুধুমাত্র প্রপার্টির ব্যাপারটাই শুধু আমাকে একটু স্ট্রাগল দিচ্ছে। যদি এই প্রপার্টির পার্টটাকে যদি আমি ম্যাচ করে নিতে পারি তাহলে আর কোনো প্রবলেম নেই। প্রপার্টির পার্টটা কি, এইখানে এই যে ডেটাটা যেটা আসছে, এই ডেটাটা যদি আমার এইভাবে হচ্ছে তাহলে এটা হয়ে যাচ্ছে কি, এটা একটা এলিমেন্ট। আর যদি কিনা আমরা এটাকে ডাইরেক্টলি এইভাবে আমরা ইউজ করছি অনলি ডেটা, তখন হয়ে যাচ্ছে এটা আমার ফাংশন। কারণ এইখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, জাভাস্ক্রিপ্টের মানে রিঅ্যাক্টের ক্ষেত্রে এই যে ডেটাটা যেটা থাকে এইটাকে বলা হয় প্রপার্টি, এবং প্রপস যখন আমরা ইউজ করি তখন সেই প্রপসের ভ্যালু কিন্তু সবসময় আমরা পাঠাই এইভাবে, মানে প্রপস বলতে অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউটস। তো অ্যাট্রিবিউটসটাকে ভাঙে যখন, তখন এইভাবে অ্যাট্রিবিউটসটাকে ভাঙছে, ঠিক আছে? তখন এইখানে অ্যাট্রিবিউটস ডেটাটা এটা তুলছে এবং এইখান থেকে ডেটাটা বসাচ্ছে। আদারওয়াইজ এটাও ফাংশন, আগে যেটা লিখেছিলাম সেটাও ফাংশন, শুধু ফাংশনের মধ্যে একটাই শুধু পার্থক্য
যখন এইখানে প্রপার্টি হিসেবে এই ডেটাটাকে পাস করাচ্ছি তখন হয়ে যাচ্ছে এটা এলিমেন্ট, আর যদি ওটাকে আমি প্রপার্টি হিসেবে না পাঠিয়ে যদি ফাংশন হিসেবে পাঠাতে চাই তাহলে এটা ফাংশন। কারণ এখানে তো সবকটাই ফাংশনই, তো যে যে কম্পোনেন্টটা আমরা এখানে ইউজ করছি সেটাও একটা ফাংশন, আবার নর্মাল যেটা আমরা ইউজ করছি সেটাও ফাংশন, দুটোই ফাংশন। কিন্তু এবার এর মধ্যে সূক্ষ্ম পার্থক্য ওইটাই যে আমার ইনপুট ডেটা প্রপার্টিটাকে আমরা কীভাবে রেন্ডার করাচ্ছি। এবার ইনপুট প্রপার্টিতে যদি আমরা প্রপস পাঠাচ্ছি, এবার একটু বোঝা যাচ্ছে জিনিসটা ফটোমটো আছে, কিন্তু খটোমটোর ব্যাপার কিছু না, এখানে জাস্ট এখানে প্যারামিটারের পার্থক্য হয়েছে এই পার্টিকুলার ফাংশনটার ক্ষেত্রে। একটা ইন্টারপোলেশন দিয়ে দিলে সেটা একটা, হ্যাঁ এখানে এটা ইন্টারপোলেশন না, এটা হচ্ছে অবজেক্ট অ্যাট্রিবিউট, এটা হচ্ছে অবজেক্ট এরিয়া। মানে এটাকে অ্যাকচুয়ালি কী হচ্ছে, আপনার এটাকে এইভাবে ইউজ করতে হবে, PRO PS props ইকুয়াল টু এনি দিয়ে এবার এখানে props ডট ডেটা। এইটা হলে পরেই বেসিক্যালি আমাদের এটা হয়ে যাচ্ছে JSX এলিমেন্ট। আর যদি এটাকেই আমি ডাইরেক্ট ইনপুট প্রপার্টি হিসেবে ইউজ করছি তাহলে এটা হয়ে যাচ্ছে ফাংশন। আচ্ছা সামান্য সূক্ষ্ম পার্থক্য ফাংশন আর এলিমেন্টের মধ্যে। JSX এলিমেন্টের মধ্যে JSX এলিমেন্টও একটা ফাংশন, আর JSX ফাংশনও একটা ফাংশন। এবার আপনি এটাকে লিখবার ক্ষেত্রে আপনি কীভাবে লিখছেন তার উপর ডিপেন্ড করছে। আপনি এটাকে যদি প্রপস হিসেবে ধরেন, কারণ প্রপস হচ্ছে আপনার অ্যাট্রিবিউট প্রোভাইড করবে, আর যদি আপনি এটাকেই ডাইরেক্টলি ইউজ করেন তাহলে সেটা অ্যাজ ফাংশন হিসাবে ট্রিট করবে। এই হচ্ছে ব্যাপার। এবার এর ভেতরে ইন্টারনালি কিছু কাজ আছে ডিস্ট্রাকচারিং করার জন্য, কারণ বেসিক্যালি যখন কিনা এখানে এই যে এই ব্র্যাকেটটা ইউজ করছে এটা অ্যাজ এলিমেন্ট ইউজ হচ্ছে, এবার এটা তো কনভার্ট হচ্ছে ফাংশন থেকে। ওটা রিয়াক্ট ডোম ম্যানেজার তো এটাকে কনভার্ট করে এটাকে ওই এরিয়াটাকে এই আর্কিটেকচারে ভাঙছে, ভেঙে ডেটাটাকে বোঝার চেষ্টা করছে। যেমন কিনা এখানে এই যে প্রত্যেকটা জায়গাতে যেমন HTML4 নর্মাল ফর তো ছিল, কিন্তু HTML4 কেন? কারণ বেসিক্যালি যাতে কিনা টোকেনে যাতে প্রবলেম না হয়, নাহলে নর্মাল ফরেও তো লেখা যেতে পারতো। কিন্তু নর্মাল ফর হচ্ছে অ্যাকচুয়ালি যেহেতু স্ক্রিপ্ট মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স, যেহেতু সেই ক্ষেত্রে ওটা যাতে টোকেনাইজ করার সময় মানে বের করার সময় যাতে কোনো প্রবলেম না হয় সেই কারণের জন্য এটাকে রিনেম করে দেওয়া হয়েছে। ক্লাসটাও রাখা যেত, কিন্তু ক্লাস যেহেতু আমাদের একটা সিনট্যাক্স হিসেবে ট্রিট করে, তো সেই কারণে এটাকে ক্লাস নেম বলে করা আছে। এটাকে টোকেনাইজারের লেভেলে একটু বুঝতে যাতে সুবিধা হয় তার জন্য এইভাবে এগুলোকে একটু আলাদা করা আছে। আদারওয়াইজ যেটা নর্মাল আমরা যে জাভা ফাংশন ইউজ করছি সেটাই এখানে ইউজ হচ্ছে, রেন্ডারিং প্রসেসটাই শুধু সামান্য একটু এদিক ওদিক করে লাইব্রেরিটাকে রেডি করা। আশা করি আর বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না, হবে না হয়তো আশা করি। এবার হিসাব করে ভেবে দেখুন, এই যে আপনার যে আজকে যে ক্লাসটা করলাম আর আপনার যে এই যে এখানে হুকস রিয়াক্ট হুক ফর্ম যেটা রয়েছে, আপনি যদি ভাবনা চিন্তা করেন দেখতে পাবেন যে আপনার এই মুমেন্টে এখানে যা জিনিসটা আছে সেটাকে ইউজ করে কিন্তু আপনি হুক ফর্ম বানিয়ে ফেলতে পারবেন যদি আপনি একটু ভালো করে ভাবনা চিন্তা করতে পারেন। তো কারণ মেনলি ব্যাপারটা হচ্ছে কি, এই যে জিনিসটা আছে শুধু কাস্টম হুকটা বানানো শেখালেই তখনই আরও বুঝতে সুবিধা হবে। এইখানে মেনলি কী আছে, এই যে একটা ফাংশন বানালাম,
এই যে এখানে এটা যেটা বানালাম, কী করলাম, আমার অলরেডি এখানে স্টেট ছিল, ফর্ম প্রপার্টি ছিল, তাহলে এখানে আমার এই যে ইউজ ফর্ম যে অপশানসটা এখানে যেটা ইউজ করা আছে, এখানেও জিনিসটা যদি দেখা যায়, এই যে ইউজ ফর্ম এখানে ইনপুটস বলে, এবার এখানে কী করেছে, রেজিস্টার, হ্যান্ডেল, সাবমিট, ওয়াচ, ফর্ম স্টেট, এইগুলো দিয়ে রেখেছে। এবার এখানে কী করছে, হ্যান্ডেল সাবমিটের মধ্যে সাবমিট বলে, অন সাবমিট বলে একটা কোনো ফাংশন এখানে পাস করেছে বা কিছু একটা প্রপার্টি পাস করেছে। তার এবার তার মধ্যে থেকে ইনপুট প্রপার্টির এখানে রেজিস্টার বলে হয়তো এখানে এই প্রপার্টির ভ্যালুটাকে হয়তো পাস করাবার চেষ্টা করেছে। যাই হোক, মেনলি কিছু না কিছু এখানে একটা করেছে। এবার এটার এক্স্যাক্টলি প্রসেস তো খুব একটা বুঝতে পারছি না। অন সাবমিটটা কোথা থেকে ইনভোক হচ্ছে, এই অন সাবমিট, অন হ্যান্ডেল সাবমিট, হ্যান্ডেল সাবমিটটা কোথায়, হ্যান্ডেল সাবমিটটা কোথায়, এখানে তো হ্যান্ডেল সাবমিট দেখতে পাচ্ছি না। তাহলে কি কোড পেনে যেতে হবে? হ্যান্ডেল সাবমিট ওদের একটা মেথডই আছে দেখা ও যাচ্ছে। হ্যাঁ, এখানে মেথড আছে হ্যান্ডেল সাবমিট, কিন্তু এবার হ্যান্ডেল সাবমিটের মধ্যে আবার এই অন সাবমিট, অন সাবমিট বলতে এইটাকে এখানে কল করেছে। ঠিক আছে, হ্যান্ডেল সাবমিটের মধ্যে থেকে ডেটা পাঠাচ্ছে কল ব্যাকের মাধ্যমে, তো সেই ডেটাটাকে নিয়ে এখানে শো করছে। এবার রেজিস্টারের কাজটা হচ্ছে ওই এখানে যতগুলো ডেটা প্রপার্টি মানে পাঠাবে সেটাকেই রেজিস্টার করছে। ঠিক আছে, এর ভেতরে ওই স্টেট আর প্রপার্টি ম্যানেজমেন্ট সব মিলিয়ে একসঙ্গে জিনিসটাকে করছে। রেজিস্টারটা হচ্ছে বেসিক্যালি যে এলিমেন্টের ভেতর ঢুকছে সেই এলিমেন্টটাকেই ট্র্যাক করছে, দরকার নেই কমপ্লিকেটেড করে। এটা অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যেটা করেছে সেটা হচ্ছে ওই শর্টার ওয়েতে জিনিসটাকে মানে এর মতন একটা শর্টার ওয়ে বানিয়েছে, যেটা দিয়ে বেসিক্যালি এইখানে এই যে এলিমেন্টের রেজিস্টার হলে লিখছে এর ইটসেলফ নাম হয়ে যাচ্ছে এক্সাম্পল। এটাকে নেম বলেও রাখা যায়, এই পার্টটাকে ইমেল বলেও রাখা যায়। রাখলে পরে ওই সেই হিসাবে ডেটাটা শো করছে। মানে এখানে অ্যাকচুয়ালি প্রথমে রেজিস্টার প্রপার্টি নেম অ্যাকচুয়ালি রেজিস্টার করানো হচ্ছে, এই হচ্ছে ব্যাপারটা। রেজিস্টার দিয়ে প্রপার্টি নেম রেজিস্টার করানো হচ্ছে। আচ্ছা, আমি যখন অ্যাঙ্গুলার চেস করতাম বহুদিন আগে কথা বলছি, যখন জেএস ছিল, তখন একটা ফর্মকে খুব সুন্দর করে আমি চেক করতে পারতাম যে ইজ ডার্টি, ইজ টাচড, এই জিনিসগুলো এখানে করা যায় না। ইজ ডার্টিটার তো ওটা তো অ্যাঙ্গুলারের ম্যানার্স। এইখানে তো ওইখানে ওই যে এটা রয়েছে ওটা তো এনজি ফর্মের পার্ট। সেটা বলছি, এরকম এখানে সুন্দর করে ফর্মেট কিছু করা যাবে না অত? এইখানের ব্যাপারটা আলাদা, এইখানের কনসেপ্টটা আলাদা, ওখানের কনসেপ্টটা আলাদা। যদি এখানে ওই রকম টাইপেরই লাইব্রেরি সেট যদি থাকতো তাহলে এনজি ডার্ট বলে দেখা যেত। ওটা তো বেসিক্যালি অ্যাঙ্গুলার ফর্ম যেভাবে ডিজাইন করেছে তার উপর ডিপেন্ড করছে। এইখানে খুব সুন্দর, মানে খুব সুন্দর ম্যানেজ করে ফর্মটা। এইখানে এটাও যেটা আছে সেটাও খুব সুন্দরই ম্যানেজ করবে, মানে এই যে এইখানে যেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। এবার তারপরে যদি আপনি এটা ইউজ করেন সেটাও হতে পারে, বাট এইটা না এটাতে আছে কিনা আমি জানি না। আমার হঠাৎ মনে পড়লো যে অ্যাঙ্গুলার জেএসএ করতাম ওরকম, তা দিয়ে বুঝতাম যে চেঞ্জ হয়েছে কিনা ফর্মটাকেও। এবার ব্যাপার হচ্ছে এখানে এইটা দিয়ে অ্যাকচুয়ালি পুরো ফর্মের যে ডেটা হ্যান্ডেলারটা সেটা সেরে নিচ্ছে রেজিস্টার করে। এটাও খারাপ না, এই পার্টটা ভালো লাগলো উপরেরটার থেকে, এই পার্টটা অনেক বেশি ক্লিন লাগছে, এই পার্টটা অনেকটা ক্লিন। এবং এইখানে এবং আমার মনে হয় আপনার অ্যাঙ্গুলারের যে প্রসেস আছে তার থেকে এটা অনেক বেশি ভালোও লাগবে, এই এনজি ইউজ ফর্ম হুকসটা। ঠিক আছে,
এটা এটা খারাপ না, এই 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 ফর্মের বুকসটাও খারাপ না দেখছি, কারণ এখানে যে ভ্যালিডেশনের প্রসেস যেটা রেখেছে বিশেষ করে এই রিকোয়ার ম্যাক্স এটা দিয়ে, কারণ আমাদের তো ওই এনজি ডার্টি ফার্টি অত কিছু চেক করতে হবে না। এখানে মেন ব্যাপারটা হচ্ছে কি, এই যে এখানে এররের যে ব্যাপারটা রেখেছে, যে মোমেন্টে এরর ফাউন্ড করবে বাস এরর মেসেজ শো করে দেবে। ওই আর এররের জন্য এখানে জাস্ট ওই যখন ফর্মটা এখানে ইউজ ফর্ম অবজেক্টটা যখন রিটার্ন করছে, ওই যে এখানে ইউজ ফর্ম যখন ইনিশিয়ালাইজ করছে, এখানেই একটা এরর বলেও একটা প্রপার্টি পাবে, ওইখান থেকে এরর ট্র্যাক হয়ে যাবে সিঙ্গেল ওয়েতে, কারণ এখানে অনেকগুলো প্রপার্টি পাওয়া যাবে, এর থেকে অনেকগুলো প্রপার্টি আসবে। রেজিস্টার আর হ্যান্ডেল সাবমিট এই দুটো হচ্ছে আমাদের ডেটা পার্টটা। এরপরে একটা ফর্মও আসবে, মানে সরি এরর আসবে, এরর অবজেক্ট। সেই এরর অবজেক্ট থেকে বিভিন্ন টাইপের এরর অবজেক্ট, কোন কোন ডেটা প্রপার্টি ফিল হয়নি তার পুরো ডেটা এখান থেকে পাওয়া যাবে। ঠিক আছে, এটার ব্যাপারে যদি মনে হয় আমি পরের দিন নয় বলে দেবো। এই যে এখানে হ্যান্ডেল এরর বলে এখানে অপশান রয়েছে, এই যে এখানে ফর্ম স্টেটের মধ্যে এরর ডেটা আসবে, সেই এরর ডেটাটাকে নিয়ে এখানে এই যে চেক করছে। ঠিক আছে, যদি আপনি দেখেন তাহলে আমাকে একটু বলে দেবেন। সে দেখাতেই পারি, যদি আপনি বলেন যে এটা লাগবে, দেখিয়ে দেবো, অসুবিধা কী আছে, সোজা ব্যাপার। আপনার যদি মনে হয় যে ভালো জিনিস এটা দেখবেন, তাহলে দেখে আমাকে একটু বলে দিতে পারেন। সে আমি এখনই বলতে পারি, আমাকে দেখতে লাগবে না, কারণ আমি এই জিনিসটা অপশন দেখেই আমার বোঝা হয়ে গেছে। আজকে বললে আর মাথায় ঢুকবে না আমার। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, যে আমি অ্যাঙ্গুলারের রিয়াক্ট অ্যাঙ্গুলার এমনভাবে গুলে খাওয়া হয়ে গেছে যে কোড দেখলেই বুঝতে পারি যে কীভাবে করেছে। না, এটা হচ্ছে না বলতে হয়ে যাবে যখন আপনি এইগুলো নিয়ে প্র্যাকটিস করবেন বা কাজে লাগবে রেগুলার বেসিসে। কারণ এখন বেসিক্যালি কী হচ্ছে, আমার রেগুলার বেসিসে রিয়াক্ট অ্যাঙ্গুলারের ক্লাস চলতেই থাকে, প্লাস তার সঙ্গে কাজও করি। তো সেক্ষেত্রে আমার তো এগুলো আমার রেগুলার ইউজেস হয়ে গেছে। তো মানে চোখ বন্ধ করেও হয়তো বলে দেবো যে কোনটা কী, এরকম সিচুয়েশান হয়ে দাঁড়িয়েছে। তাই জন্য এখন আর খুব একটা অসুবিধা হয় না। এবার যেটা নিয়ে আপনার যত বেশি প্র্যাকটিস হবে তত বেশি আপনার সর্বগত হয়ে যাবে ব্যাপারটা। এবার এইটাতে একটা সুবিধা কী দেখতে পাচ্ছি, এইটার সুবিধাটা হচ্ছে এই এক্সপো, মানে এক্সপোটা বেসিক্যালি কী হচ্ছে, যখন কিনা মোবাইল অ্যাপ্লিকেশান বা ডেস্কটপ অ্যাপ্লিকেশান করছি, তখন ওর যে এলিমেন্ট ব্যাপারটা ওটা সম্পূর্ণ আলাদা টাইপের হয়ে যাচ্ছে। তখন সেক্ষেত্রে এই ইউজ ফর্মটা তখন অনেক বেশি এফেক্টিভ, কারণ তখন ওটা HTML-এর যে প্রসেস, মানে নর্মাল HTML ফর্মের যে প্রসেস, তার থেকে তো সামান্য একটু আলাদা হয় প্রসেসটা, তার জন্য বেটার। আলটিমেট অ্যাঙ্গুলারের থেকে অনেক মানে কঠিন রিয়াক্ট, আবার অনেক সোজাও রিয়াক্ট। প্রথম বুঝতে অসুবিধা হয়, মানে আমার নিজের ক্ষেত্রে আমি বলতে পারি, কারণ আমি প্রথমে অ্যাঙ্গুলারেই আমি শিখেছিলাম, এবং পরে রিয়াক্ট মার্কেট ডিমান্ড প্লাস যেহেতু ট্রেনিংও করাই, সেই হিসেবে পরে রিয়াক্ট তুলেছিলাম। তো তখন আমার রিয়াক্ট যথেষ্ট কঠিন লেগেছিলো শুরুতে, কিন্তু কাজ করতে 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 এখন রিয়াক্ট অ্যাঙ্গুলার দুটোই সেম লাগে, আমার কোনোটাতেই অসুবিধা হয় না। ইভেন ভিউটাও আমি প্যারালালি করতে পারি এখন, সব কটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ককে আমি ইজিলি করতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। আর বিশেষ করে রিয়াক্ট আর অ্যাঙ্গুলার যদি আপনি শিখে যান প্যারালালি, আপনার আর অন্য কোনো ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কে বুঝতে অসুবিধা হবে না কাজ করতে। অ্যাঙ্গুলারটা শিখবো আগে, রিয়াক্টটা কি হয় দেখি, অ্যাঙ্গুলারটা শিখবো আমি। কারণ এই রিয়াক্ট আর অ্যাঙ্গুলার এই দুটোর যদি আপনি প্যারালালি যদি ম্যাচ করতে পারেন, আপনার কোনো অসুবিধা হবে না। কিন্তু মেন হচ্ছে কি, প্র্যাকটিস করতে হবে, কাজে লাগাতে হবে, কিছু করতে হবে।
কিছু করতে হবে, মানে মনে করুন কিছু না, সিম্পলি হয়তো আমরা আস্তে আস্তে আগে এগোচ্ছি যখন এরকম করতে পারি। এটাকে নিয়ে আমরা একটা ওই এটা তো কন্ট্রাক্ট ফর্ম টাইপের হলো, তারপরে আমরা একটা একটা কাজ পাওয়া যায়, আপনাকে তো আমি ওই রেখেছিলাম, দিয়েই রেখেছি। এরপর কিছু লাগলে একটু দিয়ে একটা ছোট প্রজেক্ট টাইপের করা যেতে পারে, যেটা আপনি গাইড করবেন, আমি করলাম, আর সাথে সাথে টেলভিন সিএসএসটা শেখা গেল। এইখানে অ্যাকচুয়ালি আপনার যেটা লাগবে, আমার অ্যাকচুয়ালি এখানে লাগবে ব্যাকএন্ড, কারণ উইদাউট ব্যাকএন্ড আপনার এই পুরো প্রজেক্ট টাইপ জিনিসটা হবে না। দেখেন করে করবো আমি। ব্যাকএন্ড করতে গেলে নোটজেস লাগবে কাজে, শিখতে হবে তাহলে নোটস। কারণ বেসিক্যালি আপনি যখন জাভাস্ক্রিপ্ট স্ট্যাকে যখন আসেন, জাভাস্ক্রিপ্ট স্ট্যাকেই সমস্ত কিছু রয়েছে। আর ইনফ্যাক্ট আমি আপনাকে এটাও বলতে পারি, আপনি যদি আস্তে আস্তে যদি জাভাস্ক্রিপ্টে সুইচ করে যান কমপ্লিটলি, আপনি এখানে অনেক বেশি অপরচুনিটি ওপেন হয়ে যাবে। কারণ আলটিমেটলি কী হয়েছিল, এটা আপনাকে বলতে পারি যে প্রথমত আমিও ছিলাম জাভার ডেভেলপার, তারপর আমি পিএইচপিতে কাজ করা শুরু করেছিলাম, আমি যখন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করা শুরু করলাম। তো জাভা পিএইচপি আমার কাছে অনেকটা সিমিলারিটিসও ছিল, আর জাভা থেকে পিএইচপিটা অনেকটা ইজি ছিল, তো শিখতে অসুবিধা হয়নি। কিন্তু জাভাস্ক্রিপ্ট প্রথম একটু মানে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট আমার শুরু থেকেই আমি কাজ করি, এরকম নয় যে জাভাস্ক্রিপ্ট আমি মাঝখানে শিখেছি। জাভাস্ক্রিপ্ট আমার অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টই আমার ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমি প্রথম শিখেছিলাম এবং যেটা আমি নিয়ে কাজ করেছি রিয়েল লাইফে, মানে শুরু থেকেই। তো জাভাস্ক্রিপ্ট নয়, অ্যাকচুয়ালি তখন আমি অ্যাকশন স্ক্রিপ্টে কাজ করতাম, অ্যাকশন স্ক্রিপ্ট সিমিলার জাভাস্ক্রিপ্ট। তো সেই জাভাস্ক্রিপ্টের পার্ট আমার জানা ছিল, কিন্তু তবুও ব্যাপারটা হচ্ছে কি, যখন জাভাস্ক্রিপ্ট 2014 থেকে যখন জাভাস্ক্রিপ্টের নোট জেএসের রিকোয়ারমেন্টটা মার্কেটে বাড়লো, এবং সেই সময় থেকে আমি জাভাস্ক্রিপ্টে কাজ করছি। নোট শেখাটা কতটা কঠিন? নোট শেখাটা কঠিন না, সোজা। মেন ব্যাপার হচ্ছে সার্ভার সাইডে আপনি যে জিনিসটা জানেন, যেটাতে আপনি এই ডটনেটে যে কাজটা করেন সার্ভার সাইডে, সেই সেম জিনিসটাই আপনি করবেন নোট জিএসের উপর বেস করে এক্সপ্রেস ফ্রেমওয়ার্ক। এক্সপ্রেস ফ্রেমওয়ার্কটা মাইক্রো ফ্রেমওয়ার্ক, ওটাতে অ্যাকচুয়ালি অনেক কিছু করা যায়, কিন্তু বড় অ্যাপ্লিকেশন করতে গেলে গুলিয়ে যায় কাজ, তখন অর্গানাইজড হয় না। কাজটাকে অর্গানাইজ করতে গেলে কোনো একটা বড় ফ্রেমওয়ার্কের দরকার পড়ে নোট জিএসের ওপরই। যেমন নেক্সট জিএস আছে, মানে অ্যাকচুয়ালি আমি আমার এক স্টুডেন্টকে আমি ট্রেনিং করাচ্ছিলাম, অনেক দিন ধরেই ও ক্লাস করছিল, আইবিএমে রয়েছে। তো ও বেসিক্যালি করছে কি, ওকে আমি এটা শেখাচ্ছিলাম। এবার এটা শেখাতে কী হচ্ছে, এতে কনসেপ্টটা ভালো ক্লিয়ার হয় যে প্রত্যেকটা জিনিস কীভাবে কাজ করছে, মডিউল কীভাবে কাজ করছে, কোন প্রসেসটা কীভাবে কাজ করছে। কিন্তু অ্যাকচুয়ালি কী হয়েছিল, ওকে আমি মনে হয় আগের দিন দেখেছিলাম যে লতা জুয়েলার্স বলে এই সাইটটা বানিয়েছিল, দেখেছিলাম না মনে হয়? না 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 না। আচ্ছা, তাহলে কাকে দেখালাম। তো যাই হোক, এই সাইটটা ও বানিয়েছে এবং বানিয়ে ইনকামও করে ফেলেছে, ঠিক আছে। এবার উল্টে এই সাইটের ওপর বেস করে ও আরও দুখানা সাইটের অর্ডারও পেয়েছে ভালো টাকার। তো মেনলি ব্যাপারটা হচ্ছে কি, এই যে সাইটের অর্ডারটা পেয়েছে, এটার ওর ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড দুটোই রয়েছে, এর ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড দুটোই রয়েছে। তো এর বরাবরই ফ্রন্ট এন্ড ডেভেলপার ছিল ও, ফ্রন্ট এন্ডেরই। ও অ্যাকচুয়ালি ও মেকানিক্যাল নিয়ে পড়াশোনা করেছে। এবার কাজ করতে গিয়ে এবার কোনো জায়গা থেকে ও মানে জয়েন করে গেছে কোনো রেফারেন্সের থ্রু দিয়ে, জয়েন করে গিয়ে ও রিয়াক্ট নেটিভে কাজ করে। অ্যাকচুয়ালি রিয়াক্ট নেটিভে কাজ করে, রিয়াক্টও নয়, রিয়াক্ট নেটিভে মেনলি কাজ করে। তো ফ্রন্ট এন্ডেই ও মেনলি কাজ করছে, কিন্তু তবু হ্যাঁ ফ্রন্ট এন্ডেরই লোক, কিন্তু ফ্রন্ট এন্ডও খুব ভালো জানে না, ও ফ্রন্ট এন্ডও খুব ভালো জানে না। ও যেমন এই যে আমি জাভাস্ক্রিপ্ট মানে HTML CSS এর ব্যাপারে যতটা আমার স্কিল আছে সেটা ওর নেই, ওর HTML CSS এর উপর স্কিল নেই। ও যে এই সাইটটা বানিয়েছে, এই সাইটটা বানাবার জন্য ও করেছে কি থার্ড পার্টি লাইব্রেরি নিয়ে কাজ করেছে, ফ্রম স্ক্র্যাচ ও কাজ করেনি। এবার রিয়াক্ট নেটিভ ডেভেলপারে কী হয়, ওখানেও ওই ফ্রেমওয়ার্ক মানে বিভিন্ন ইউআই লাইব্রেরি পাওয়া যায়, সেই ইউআই লাইব্রেরি নিয়ে কাজকর্ম করাটা অনেকটা ইজি হয়ে যায়।
মানে রিয়াক্টেও প্রচুর ইউআই লাইব্রেরি পাওয়া যায়। হয়তো আপনি HTML এর কথা ভাবছেন যে আমি HTML এ করাচ্ছি বলে আপনার হয়তো HTML শেখা হচ্ছে, অ্যাকচুয়ালি HTML এখানে ততটা ম্যান্ডেটরি নয় রিয়াক্টের এত ক্ষেত্রে। এরকম একটা সাইটও কি করে পেলো, মানে এরকম ডিজাইনের সাইট HTML কি করে পেয়ে গেল? আছে তো, এই যে MUI.com, এইখানে তো এই তো এই যত আমাদের রিয়াক্টের যে আমি যেমন রিয়াক্ট বুটস্ট্র্যাপ ইউজ করেছিলাম, এটা হচ্ছে বেসিক্যালি এর মধ্যে এই তো মেটেরিয়াল ইউআই রয়েছে, এই ইউআইতে রিয়াক্টের সমস্ত ইউআইগুলো রয়েছে, এগুলো সব রিয়াক্ট কম্পোনেন্ট বানানো, এই কম্পোনেন্টগুলোকে ইউজ করছে এখানে। বেশ প্রফেশনাল সাইট বানিয়েছে তো। হ্যাঁ, প্রফেশনাল ডিজাইন আছেও তো এখানে, জাস্ট কালার ফালারগুলোকে একটু চেঞ্জ করেছে। এই তো এখানে তো এই তো ইউআইটা, এই যে টেবিলের ইউআই রয়েছে, এটার নাম হচ্ছে ডেটা গ্রিড। আপনি এটা বসালেই পরে আপনি এটা পেয়ে যাচ্ছেন। এর কোডটা দেখুন, এই হচ্ছে কোড লেখা, এই যে এখানে জেসন ডেটা লেখা আছে, এবার এর নিচে এই যে রো দিয়ে দিয়েছে, এবার এই হচ্ছে ডেটা বক্স। না ওই পেজটা খুললে এত বড় সুন্দর ছবি টবি দিয়ে এই যে ওগুলো কার্ড না কি বসেছে সুন্দর। তা এবার ওগুলো তো আমার সঙ্গে বসে বসে এই সমস্ত করেছে। এই ছবিটা এইখানে প্লেস হোল্ডারটা বানানোই ছিল, শুধু ছবিটা জায়গায় আমি ছবিতে বলেছি যে ছবিগুলো বসাও, এবার যেই ছবি বসিয়ে দিয়েছে ব্যাস কাস্টমার পছন্দ হয়ে গেছে। ও ছবি বসায়নি, ও এমনি স্ট্রাকচারটা বানিয়ে রেখে দিয়েছিল। আমি বললাম ছবি টবিগুলো বসিয়ে ফিনিশ করো, তাহলে দেখতে ভালো লাগবে। যেই ছবি বসিয়ে ফিনিশ করে দিয়েছে ব্যাস হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দেখতে ভালো লাগছে। কোথাকার দোকান এটা? এটা হচ্ছে ওই বজবজের ওইদিকে। তো এইগুলো যেই সেট করে দিয়েছে ব্যাস কাস্টমারের পছন্দ হয়ে গেছে। এবার শুধু সাইড দাগিয়ে ছেড়ে দিয়েছে। এবার এর ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড সবই করেছে। এবার ব্যাক এন্ড করার আগে ও যখন প্রথমে আমি ওকে ট্রেন করেছিলাম তখন এই এক্সপ্রেসের উপর করেছিলাম, তখন অনেক কিছু করিয়েছি, অনেক ফান্ডামেন্টাল অনেক কিছু বুঝিয়েছি পড়িয়েছি, কিন্তু এটা করে এটাতে ও অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট করাও যেত না, মানে করতে পারতো বাট সেই সময়টা প্রচুর চলে যেত। তখন ওকে আমি বললাম যে তুমি এইটাতে শিফট করো, সরি ADONIS অ্যাডমিনিস, এটাতে শিফট করো। যে মোমেন্টে এটা শিফট করলো, এটা একটা কমপ্লিট স্ট্রাকচার রয়েছে। এবার এই স্ট্রাকচারটাকে ইউজ করে এর ভেতরে অথেন্টিকেশন এভরিথিং সব রয়েছে, মানে রেডিমেড সাজানো। জাস্ট ওখানে করলো কি স্ট্রাকচারটাকে সেট করলো প্রপারলি করে, ফ্রন্ট এন্ডে রিয়াক্ট, ব্যাক এন্ডে এই অ্যাডমিনিস কাজ করছে, পুরো স্ট্যাকটাই চলছে Node.js-এর উপর বেস করে। আর এটাকে আর এই যে পার্টটা আছে, এই পুরো পার্টটাকে ডিপ্লয় করেছে ডকারের থ্রু দিয়ে VPS-এ। আমার এত হওয়া দরকার নেই, এত ফ্রিল্যান্সিং হওয়া দরকার নেই। আমি শুধু কাজ করতে পারলে, শিখে গেলে ইন্ডাস্ট্রিতে চাকরিটা থাকতেই হলো। মেন ব্যাপার হচ্ছে যখন আপনি নিজের কিছু করবেন, এটা ফ্রিল্যান্সিং ও এটা ফ্রিল্যান্সিং হিসেবেও করেনি, ওরা এটা প্র্যাকটিস হিসেবেই করেছে। এত ভালো করতেই পারবো না, আমার নিজের উপর এত বিশ্বাসই হচ্ছে না। অ্যাকচুয়ালি আপনারও যে সিচুয়েশান ওরও সেম সিচুয়েশানই, ও সেম সিচুয়েশান থেকেই এসেছিলো। ও এত কিছু ভেবে আসেনি যে ও এত কিছু করতে পারবে। যখন করিয়েছি, যখন করেছে, করতে 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 তখন গিয়ে ওর এখন সেই কনফিডেন্সটা এসে, বাবা আমি এত কিছু করতে পারছি আজকের ডেটে। হ্যাঁ, তার জন্য সময় হয়ে গেছে, ফিজও নিয়েছি, কিন্তু আলটিমেট ও এখন যে জায়গায় দাঁড়িয়ে গেছে, ও এখন ফ্রিল্যান্সিং করুক, কোম্পানিতে ইনকাম করুক, যেখান থেকে খুশি করুক, হয়ে যাবে। মানে ও এখন কোম্পানির অ্যাসেট হয়ে যাবে। ইনফ্যাক্ট ও কোম্পানি এখন অনেক প্রজেক্টে অনেক জায়গাতেও আন্ডার কন্ট্রোলে নিয়ে নিয়েছে, যে হিসাবে ওর কোম্পানির ভ্যালু বেড়ে গেছে। ঠিক আছে, এটা শেষ হোক, তারপর তাহলে ওটা দেখা যাবে। আগে এটা তো শেষ হোক।
কারণ মেন ব্যাপারটা হচ্ছে কি আলটিমেটলি আপনি যতটা বেশি আপনার নলেজ থাকবে, ও অ্যাকচুয়ালি ওই যে প্রজেক্টটা করেছে ওটা ওর হবি প্রজেক্টই, ওটা ওর রিয়েল টাইম প্রজেক্ট না। ওটা ওর বন্ধু ওরকম বলেছিল যে তুই আমার বানিয়ে দিবি কিনা বল। বলছে ঠিক আছে দেখছি। এবার বানিয়ে টানিয়ে দিয়েছে, বন্ধুর ভালো লেগেছে। এবার এবার ও বলছে যে স্যার আমি তো আর করতে পারবো না, এবার আপনি যদি আমাকে হেল্প করেন তাহলে আমি ও প্রজেক্টগুলো তুলবো। আমি বললাম ঠিক আছে, আমার কাছে লোক আছে, করে দেবে, অসুবিধা কী আছে, আমিও আছি, লোকও আছে, হয়ে যাবে। কারণ আমার কয়েকজন স্টুডেন্টও আছে পুরনো, যারা এখন ফ্রিল্যান্সার হয়ে গেছে, চাকরি করে যারা ইনকাম করেছে তার থেকে ভালো ইনকাম এখন করছে।